শুক্রবার দিন রাত্রির ৯টা মানেই গল্প হলেও সত্যির আসর। আমি তোমাদের বন্ধু সোমশুভ্র উপস্থিত হয়ে গেছি গল্প হলেও সত্যিতে। আমাকে ঠিকমতো শোনা যাচ্ছে বা দেখা যাচ্ছে কি না সেটা আমি তোমাদের কাছে একটু জানতে চাইব। চৈতি, যদি আমাকে একটু জানাও যে আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে কিনা। আজকে আমার বিশেষ অতিথি দীপান্বিতা। দীপান্বিতাকে আমি আমার সঙ্গে এই একটা স্ক্রিনের মধ্যে আমি নিয়ে নেব। এই তো দীপান্বিতা এসে গেছে আমাদের। একদম দীপান্বিতা, তোমার কাছে এইরকম একটা কর্ড হবে? হ্যাঁ হ্যাঁ, ইয়ারফোন তো হ্যাঁ হবে। ও ও দেওয়া আছে তোমার কানে? আমার ইয়ারফোনটা কোথায়? এখানে 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 দেখো। দাদা এইটা কি তাহলে নেব না? না, তুমি তাহলে আমার কথাটা ঠিকঠাক শুনতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ দাদা, এবার শোনা যাচ্ছে? একদম পরিষ্কার শোনা যাচ্ছে। এবারে আমি আমাদের শ্রোতা বন্ধুদেরকে জিজ্ঞেস করব যে আমাদের ভাই বোনকে ঠিকঠাক তারা পাচ্ছে কিনা স্ক্রিনে এবং তারা শুনতে পাচ্ছে কিনা সেটা। চৈতি একবার যদিও আমাকে জানিয়েছে সব ঠিক আছে। জয়িতাদি তুমি এসেছো, তাপসীদিকেও আমি দেখেছি, সোনালীকে দেখেছি। হ্যাঁ, সবাই বলছে সব ঠিক আছে। আচ্ছা, দীপান্বিতা আমাকে পরিষ্কার শুনতে পাচ্ছ? একদম একদম দাদা, শোনা আর যাচ্ছে। আমিও তোমাকে পরিষ্কার শুনতে পাচ্ছি। তাহলে আমরা অনেক বন্ধু, দাদা, বোন সবার কাছ থেকে অল ক্লিয়ার পেয়ে গেছি। কাজেই আমরা এগিয়ে যেতে পারি আমাদের গল্প হলেও সত্যির আসর নিয়ে। তো গল্প হলেও সত্যিতে যাকে না দেখালে, সে আজকে একটু দূরে আছে, আমি তাকে নিয়ে আসছি, দাঁড়াও। একদম একদম এই যে নিয়ে এসেছি। যাকে ছাড়া আমাদের গল্প হলেও সত্যির আসর একেবারে অসম্পূর্ণ। মানে যিনি অত্যন্ত জনপ্রিয় একজন মানুষ এবং তিনি এবারে বহু বছর, প্রায় ৫,০০০ বছর ধরে জনপ্রিয়তা একই রকম ভাবে অব্যাহত রেখেছেন। সেই গোপাল সোনাকে দেখিয়ে দিচ্ছি। এত দীর্ঘ বছর, এত দীর্ঘ বছর এত জনপ্রিয় বোধহয় কেউ নেই। হ্যাঁ, ৫,০০০-এরও ওপর বছর বয়স, অথচ সে আর ওরে বাবা, এবং তার উপরে আবার কোনোদিন বড় হয় না, সারাদিন হামা দিয়ে দিয়েই ঘুরে বেড়াচ্ছে। তো এই যে ভয়ঙ্কর সব কীর্তিকলাপ, যার মানে একটি ভয়ঙ্কর জিনিস এইটি, মানে তাকে স্মরণ না করে তো কোনো কাজ করা যাবে না। তাহলেই নানা ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে আর সব সময়। ও আচ্ছা, দাদার কপাল কেটে গেছে। আচ্ছা, দাদার এমনি কপাল কেটে। ওরে বাবা, না গো, আমরা যেখানে রয়েছি না আমাদের সবারই কপাল কাটা। আমরা যেখানে বাস করছি, বাপরে বাপ। আচ্ছা সোনালী, দেখো দাদার কপাল কি উদ্ধার হয়েছে? আর সোনালিরই চোখে পড়ে। সোনালীর এটা খুব পারফেক্ট চোখে পড়ে।
এইবারে আমার দাদার কপাল উদ্ধার হয়েছে কিনা এইটা একটু বলো। আর আমার বউ সমানে লিখে যাচ্ছে সব ঠিক আছে, সব ঠিক আছে, সব ঠিক বৌদি ভাবছে এরা এত গেজাবে না গল্প করবে। হ্যাঁ হ্যাঁ, প্রথমেই যা শুরু হয়েছে হাহি দিয়ে, তাতে কোথায় কি কত দূর যাবে সেটা নিয়ে খুব সন্দেহ। সন্দেহ ও আছে বৌদির আচ্ছা, সঙ্গে। ও এবারে সোনালি বলছে এবার থুতনি গেছে। এই রে। হ্যাঁ দাদা, আচ্ছা এই আরেকটু, হ্যাঁ এইবারে একদম এইবারে ঠিক আছে। দেখো তো। না, হ্যাঁ হ্যাঁ একদম একদম এই না আবার কেটে আচ্ছা গেছে। ব্যাস এবারে ঠিক আছে এবারে ঠিক আছে। একদম একদম আচ্ছা আচ্ছা, এবারে একদম। সোনালি দাদার থুতনি এবং কপাল দুটোকে এখন ঠিকঠাক দেখা যাচ্ছে। সোনালি দেখ এবার দিদির মাথার থুতনি ঠিক আছে কিনা। থুতনি কপাল আমাদের ঠিক আছে কিনা একটু অলোকে হলে আমরা শুরু করে দিই আমাদের এবার অলোকে বলেছে। ব্যাস ব্যাস, সোনালি যখন বলে দিয়েছে অলোকে, মানে সব সব ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তো আজকে তো আমাদের অতিথি মানে ভীষণ হিট অতিথি, মানে সে একটি না না সে আগেরবার মনে আছে কি গুবলেট না হয়েছিল আমাদের। না, কিচ্ছু হবে না এবারে। এত এত এই আজ অ্যাডভার্টাইজমেন্ট তুমি বোনের করেছিলে, পুরো ভন্ডুল। না না, একটা একটা সেশন করে সুপার হিট, সবাই শুধু বলছে ওই দিদি কবে আসবে, ওই দিদি কবে আসবেন। তাই বলে দাঁড়াও, দিদিকে ধরে বেঁধে নিয়ে আসা যাবে কোন। দিদি তো গোলানো দিদিকে দিদি সেটা তো অনেকে জানে না। তো যাই হোক, দিদিকে ধরে বেঁধে নিয়ে আসা হয়েছে। তো আজকে আমরা আর সময় নষ্ট করে, আমাদের হাহাহিহি শুরু হলে কোনোদিন শেষ হবে না, অতএব শেষ হবে না। আর তারপরে তোমাদের বাড়ির লোকেরা সব পিটাবে, সবার খেতে দেরি হবে যখন, তো সে দায় আমরা নিচ্ছি না বাবা, আমরা শুরু করে দিচ্ছি। তাহলে প্রথমেই আমরা চলে যাব আমাদের বিশেষ অতিথির কাছে। তো দীপান্বিতার গল্প দিয়ে শুরু হবে আজকে গল্প হলেও সত্যির আসর। আচ্ছা, সবার প্রথমে আমি আমার পরিবারের সকল বড়দের প্রণাম জানাচ্ছি, মানে উইথ আমার দাদা বৌদি, আর ছোটদের আমার ভালোবাসা জানাচ্ছি। আর গোপু সোনা তো সবার উপরে, গোপু সোনাকে আমার প্রণাম জানিয়ে আমি আজকের আসরটা শুরু করছি। কিন্তু আমি দাদার কাছে একটা পারমিশন নিয়ে নেব। তুমি তো জানোই দাদা, আমি প্রথমে আমার একটু প্রথমেই গল্প শুরু করি না, আমি প্রথমে একটা ঠাকুর বন্দনা দিয়ে করি। তা আমি আজকে একটা গণেশ স্তোত্র দিয়ে আমি শুরু করি। সিদ্ধিদাতাকে দিয়ে আমি আগে একটা ছোট্ট স্তোত্র করে আমি গল্প শুরু করি। একদম একদম শুরু করি। गणनायकाय गणदैवताय गणाध्यक्षाय धीमहि गुणशरीराय गुणमण्डिताय गुणेशानाय धीमहि गुणातीताय गुणाधीशाय गुणप्रविष्टाय धीमहि एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गणेशानाय भालचन्द्राय श्रीगणेशाय धीमहि एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गजेशानाय बालचन्द्राय श्रीगणेशाय धीमहि
गण चतुराय गणप्राणाय गणान्तरात्मने गणोत्सुकाय गणमत्वाय गणत सुखमनसे गुरुपूजिताय गुरुदैवताय गुरुकुलस्थायिने गुरुविक्रमाय गुह्यप्रवराय गुरवे गुणगुरवे गुरुदैत्यकुलक्षेत्रे गुरुधर्मसदाराध्याय गुरुपुत्र पुरीत्रात्रे गुरुपाखण्ड खण्डकाय गीतसाराय गीततत्त्वाय गीतगोत्राय धीमहि गुरुगुल्फाय गन्धमत्ताय गोजयप्रदाय धीमहि गुणातीताय गुणाधीशाय गुणप्रविष्टाय धीमहि एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गजेशानाय भालचन्द्राय श्रीगणेशाय धीमहि ग्रन्थगीताय ग्रन्थगेयाय ग्रन्थान्तरात्मने गीतलीनाय गीताश्रयाय गीतवातपटवे धेयचरिताय गायगवराय गन्धर्वकृपे गायकाधीन विग्रहाय गङ्गाजल प्रणयगते गौरीस्तनन्दनाय गौरी हृदयनन्दनाय गौरभानुसुताय गौरी गणेश्वराय गौरी प्रणवाय गौरी प्रवनाय गौरभावाय धीमहि गोसहस्राय गोवर्धनाय गोपगोपाय धीमहि गुणातीताय गुणाधीशाय गुणप्रविष्टाय धीमहि एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गजेशानाय बालचन्द्राय श्रीगणेशाय धीमहि एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गजेशानाय बालचन्द्राय श्रीगणेशाय धीमहि। বাহ, খুব সুন্দরভাবে সূচনাটা হলো। তো এখন আমরা ঈশ্বরের নাম করে একটা পজিটিভ এনার্জি নিয়ে একটা সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে এইবারে আমরা আমাদের গল্পের মধ্যে প্রবেশ করব। তো দীপান্বিতা আজ আমাদের কি শোনাচ্ছে দেখি। দাদা, আমি খুব আজকে ছোট ছোট গল্প না, ছোট ছোট ঘটনা এনেছি। একেবারে মানে কোনো জল না মেশানো ঘটনা, কিন্তু খুব ছোট্ট ছোট্ট। তুমিও কিন্তু মাঝে একটা দুটো বলো দাদা, না হলে আমি পুরো কন্টিনিউ করতে পারবো না। আমি এই জন্য তোমাকে চাই। আচ্ছা, প্রথমে আমার স্কুলের এক ভাই ঘটনাটা আজকেই বললো।
আজকেই আমি স্কুল থেকে শুনে এলাম। ও গিয়েছিল পেলিং বেড়াতে। এবার পেলিং এ এটা এটা কিন্তু মানে কোনো ভূতের গল্প না। এই ওনার ঘটনাটা প্রত্যেকেরই জানা। বাবা মন্দিরের যে হরভজন সিং, আচ্ছা আচ্ছা, যে একজন সৈনিক ছিলেন, মানে যার অস্তিত্ব নাকি এখনো টের পাওয়া যায়। এবার ও বলছে, হ্যাঁ, এবার ও বলছে যে দিদি আমরা পেলিং বেড়াতে গিয়েছিলাম গেল বছরে, মানে 2023-এ গিয়েছিল পেলিং বেড়াতে। বলছি এবার যখন আমরা পেলিং ঘুরে টুরে আসছি, মানে ওরা ছিল গ্যাংটকে খুব সম্ভবত, মানে পেলিং বেড়াতে গিয়েছিল ওরা গাড়ি নিয়ে। এইবার পেলিং ঘুরে যখন ওরা আসছে সেই সময়তে ওয়েদার, ওরা বর্ষাকালটায় গিয়েছিল, খুব ওয়েদার খারাপ, রাস্তাও খুব খারাপ। তখন মানে একটু একটু না, আর দেখবে তুমি পাহাড়ি রাস্তাগুলোতে ড্রাইভার দাদারা বলেন সব সময়তে যে আলো থাকতে থাকতে আপনারা ফিরে আসবেন, কারণ না হলে ভীষণ পাকদণ্ডি আছে তো, যার জন্য প্রচন্ড অসুবিধা হয়। এবার ওদের একটুখানি অন্ধকার নেমে এসেছিল, মানে খুব অন্ধকার না, কিন্তু বর্ষাকাল, আরো পাহাড়ি জায়গাতে এই মেঘ তো এই বৃষ্টি, আবার এই পরিষ্কার হয়ে যাচ্ছে। এবার ওরা যখন গাড়ি নিয়ে আসছে তখন হঠাৎ করে পেছনে একটা ধস নেমেছে, মানে ওদের গাড়িটা বেরিয়ে এসছে, তারপরে একটা ধস নেমেছে, মানে তারপরের গাড়িগুলো সব আটকে গেছে। আর সামনেও মানে ওদের গাড়িটা আসছে, বলছে দিদি সামনেতেও দেখতে পাচ্ছি যে একটা মানে পাথরের চাই মানে গড়িয়ে নামছে, বিশাল বড় একটা পাথরের চাই। বলছে হঠাৎ করে আমাদের গাড়িটা বন্ধ হয়ে গেল, আমাদের গাড়িটা স্টপ হয়ে গেল, গাড়ি স্টার্ট দিচ্ছে না। বলছে আমরা তো মানে প্রমাদ গুনছি। তখন ড্রাইভার তখন কি করলো, ড্রাইভার তখন ওই হরভজন সিং এর ছবি ওনার পকেটে ছিল, উনি গাড়ির সামনেটা রেখে উনি চোখ বন্ধ করে খালি আমার ভাইদের বললেন যে আপনারা ওনাকে স্মরণ করুন চোখ বন্ধ করে, ওনার এই ছবিটা দেখে নিন, ছবিটা দেখে ওনাকে স্মরণ করুন, উনি রক্ষা করবেন, পাহাড়ি পথে উনি ছাড়া কেউ রক্ষা করার কেউ নেই। তা বলছে আমরাও তো মানে ওই ছবিটার দিকে তাকিয়ে আমরা চোখ বন্ধ করে ওনাকে স্মরণ করছি, আর ড্রাইভার দাদা কি মন্ত্র বলে যাচ্ছেন, সমানে সমানে জোরে জোরে মন্ত্র বলছেন। বলছে প্রায় মিনিট 15 পর্যন্ত গাড়ি ওইভাবে দাঁড়ানো, ধসটাও নামছে না, ধসটা ওইরকম ভাবে আটকে রয়েছে, ওটা কিন্তু নেমে যায়নি, নামলে ওদের গাড়িটাও আটকে যেত, এদিকে পেছনেও যেতে পারবে না, পেছনেও ধস নেমেছে, পেছনের গাড়িগুলো সব আটকে গেছে। এইবার তখন বলছে প্রায় মিনিট 15 পরে হঠাৎ করে গাড়ি স্টার্ট দিয়েছে। গাড়ি যখন স্টার্ট দিয়েছে তখন ড্রাইভার ওনাকে প্রণাম করে, ওনার ছবিটাকে প্রণাম করে, আমার ভাইরাও প্রণাম করলো, করে গাড়িটা স্টার্ট দিয়েছে, স্টার্ট দিয়ে ওই যেখানে ধসটা নামছিল তার নিচে দিয়ে খুব স্পিড নিয়ে ওরা বেরিয়ে এসছে। বেরিয়ে এসে যখন ওরা হোটেলে এসছে, হোটেলে এসে তখন ড্রাইভার ওই বনেটটা খুলেছে, যে গাড়ির যে বনেটটা থাকে সেইটা খুলে দেখছে দাদা বনেটের প্রত্যেকটা তার ছেঁড়া, প্রত্যেকটা তার ছেঁড়া। আমার ভাই বলছে আমাদেরও দেখালো ড্রাইভার দাদা যে দাদা দেখুন কেন আমার গাড়ি স্টপ হয়ে গিয়েছিল, আমার গাড়ি কিন্তু ফুল ওকে ছিল। বলছে ফুল ওকে না থাকলে আমি তো প্যাসেঞ্জার নিয়ে আসবো না এইসব রাস্তাতে। বনেটের প্রত্যেকটা তার ছেঁড়া, তার ছেঁড়া থাকা সত্ত্বেও কি করে গাড়ি চললো, অসম্ভব তো গাড়ি চলা, যেখানে কোনো তার নেই, বনেটের সঙ্গে কোনো কানেক্টিভ মানে কানেক্টেড কোনো তার নেই, সেখানে তখন ড্রাইভার মানে সাংঘাতিক তো সাংঘাতিক। আমি আজকেই স্কুলে শুনে এলাম যে মানে কি অদ্ভুত জিনিস। বলছে মানে দীপানিতা দি তুমি বিশ্বাস করতে পারবে না, মানে আমাদের নিজে চোখে দেখা। আমি আজকে বলছিলাম যে আজকে দাদার লাইভে করব, বলছে
তোমাকে আমি খুব ছোট্ট একটা ঘটনা বলছি, তুমি পারলে বলো ঘটনাটা। কারণ হরভজন সিং এর কথা এখনো লোকে জানে, এখনো ওনার নামে একটা পেনশন পাঠানো হয়। হ্যাঁ, সেগুলো শুনেছি। হ্যাঁ, ওনার যে ঘরটা আছে সেই ঘরে সকালবেলা উঠে দেখা যায় যে বিছানা কোচকানো। অনেকে ভাবে আজগুবি, অনেকে ভাবে না সত্যি, কিন্তু বলছে এরপরে আজগুবি ভাবার আর কোনো জায়গা রইলো না আমাদের। বলছে আমরা হয়তো মানে ওখানে ওই বর্ষার মধ্যে আমরা মরেই যেতাম। আর গাড়িটা স্টপও হয়ে গেল। গাড়ি ঠিক আছে, গাড়ি স্টপ হয়েছে, হঠাৎ করে তো এরকম ভাবে সপ্তাহ ছিঁড়ে যায় না। হ্যাঁ, আমার এটা অবাক লাগছে, ওটা ছিঁড়লো কি করে? কি করে ছিঁড়লো? একটা তার নেই, কে ছিঁড়ে দিল তারগুলো ছিঁড়ে দিল গাড়িটা স্টপ করে দেওয়ার জন্য। কারণ ওখানে ধসটা নামছিল, যদি ধসটা নামে গাড়িটাকে স্টপ করে দিল, ধসটা আটকালো। ধসটা কিন্তু ওইরকম ভাবে ঝুলে রয়েছে, পড়েনি তখনও। তারপরে যখন গাড়িটা 15 মিনিট পরে আপনা আপনি স্টার্ট হলো, গাড়ি আপনা আপনি স্টার্ট হয়ে যখন হোটেলে এলো, তখন ড্রাইভার দাদার একটা সন্দেহ হলো যে কেন, পরের দিনও ওদের এক জায়গা যাওয়ার ছিল, ওই জন্য ভাবলো যে একবার চেক করে নি। বনেটটা খুলেছে, খুলে ওদের চিৎকার করে ডেকেছে, দাদা একবার আসুন দেখে যান। দেখলো প্রত্যেকটা তার ছেঁড়া, অথচ গাড়ি চলে এসছে একেবারে স্মুথলি। তুমি না দীপান্বিতা, আমার যেটা, আমি না হয় ওই বাবার মহিমাটা মানলাম যে তিনি একটা বিকল গাড়িকে তিনি চালিয়ে নিয়ে এলেন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে তাহলে কি অন্য আরেকটা কোনো বাজে শক্তি ছিল যেটা হঠাৎ করে সমস্ত তারগুলো ছিঁড়ে দিয়েছিল? নইলে একটা গাড়ির হঠাৎ করে সব তার ছিঁড়ে যাওয়া কি করে সম্ভব? এখন আমার যেটা মনে হচ্ছে, এবার এটার তো ব্যাখ্যাটা আমরা নিজেরাই বানিয়ে নিতে হচ্ছে। আমার ওই স্কুলের ভাই বলছে যে আমরা ওটা ড্রাইভার দাদা শুদ্ধই আমরা সব আলোচনা করছিলাম যে যদি তারগুলো লাগানোই থাকতো তাহলে তো গাড়ি স্টপ হতো না, গাড়ি তো গাড়ি চলতোই। এইবার ওই ড্রাইভারের তখন মোটিভটা কি ছিল যে ওটা পড়ার আগেই আমি বেরিয়ে চলে যাব। এবার বাই চান্স যদি বেরিয়ে যেত, এর মধ্যে হয়তো যদি গাড়িটার উপরে ধসটা পড়তো, বলছে তখন তো আমরা মানে চুরমার হয়ে যেতাম। মানে এটা আমার ভাই ব্যাখ্যা করলো যে আমার মনে হচ্ছে সেই কারণেই হয়তো এটা শুভ শক্তি মানে এমন ভাবে ক্ষতিটা করেছেন যে যাতে আমাদের গাড়িটা না চলে। আবার যখন উনি বুঝতে পেরেছেন যে ওটা আর পড়ার মতো না, তখন উনি আবার গাড়িটাকে চালু করে দিয়েছেন উইদাউট কানেকশন। সেটাও হতে পারে। এখন সবই তো আমাদের মন গড়া ব্যাখ্যা। একদম, কিন্তু ভীষণ মানে সাংঘাতিক অদ্ভুত, এটা সাংঘাতিক অদ্ভুত। মানে আজকে আমি শুনলাম, মানে আজকেই বলছে যে দিদি তুমি তো আজকে লাইভে বলবে, তুমি এই ঘটনাটা বলো, এর কিন্তু আমি তোমাকে কোনো সঠিক ব্যাখ্যা দিতে পারবো না। বলছে এটা আমাদের মন গড়া ব্যাখ্যা, যে হয়তো এর জন্য বা হয়তো নয়, কিন্তু ঘটনাটা ঘটেছে। এই হলো একটা ছোট্ট ঘটনা, ভীষণ অদ্ভুত, সাংঘাতিক অদ্ভুত ঘটনা, সত্যি সাংঘাতিক অদ্ভুত। মানে আজকে যখন বলছে, মানে আমাদের স্টাফ রুম তখন পুরো মানে নিশ্চুপ হয়ে রয়েছে, তখন বাইরেও বৃষ্টি পড়ছে। মানে ও যখন ঘটনাটা বলছে না, আমরা প্রত্যেকে শুনেছি, প্রত্যেক টিচাররা, মানে আমরা পুরো স্পেল বাউন্ড হয়ে শুনছিলাম। না সেটাই, মানে এত গল্প শুনেছি এই প্ল্যাটফর্মে, কিন্তু এটা একদম একটা অন্য রকম। একদম, ওরা 2023 সালে ওরা গ্যাংটক গিয়েছিল, সেখান থেকে পেলিং বেড়াতে গেছে, মানে সেই সময়কার ঘটনা। মানে সম্প্রতি খুব একটা পুরনো দিনের ঘটনা না। তাই বলছে ও আমাকে, আমার ওই ভাই বলছে যে আমি অন্তত সেই দিন থেকে বিশ্বাস করি যে উনি আছেন, যে যাই বলুক না কেন উনি আছেন, এবং উনি পাহাড়ি পথে কেউ যদি কোনো বিপদে পড়ে তাহলে উনি রক্ষা করেন। এটা একেবারে মানে আমি 100% শিওর হয়ে গেলাম।
তবে এখান থেকে বন্ধুরা আরেকটা অদ্ভুত জিনিস উঠে এলো কিন্তু, যে মানুষের মধ্যেই কিন্তু দৈবী শক্তির প্রকাশ। উনি তো মানুষ ছিলেন, উনি তো একদমই, হ্যাঁ একদমই সাধারণ একজন সোলজার ছিলেন। তো তার তার সুকর্ম তাকে এমন জায়গায় নিয়ে গেছে যে আজকে তিনি দেবতার আসনে তিনি অধিষ্ঠান করছেন, এবং তার শক্তিও সেই দৈবী শক্তি যা দিয়ে তিনি সমস্ত হ্যাঁ সবাইকে তিনি বাঁচাচ্ছেন। মানে মানুষ যদি চায়, মানুষ নিজেই দেবতা হয়ে উঠতে পারে। আবার অন্য যে কি হতে পারে সে তো আমরা জানি যে অন্য কি হতে পারে, কিন্তু আবার সেই মানুষই যদি চায় সে কিন্তু দেবতা হয়ে উঠতে পারে, যেমন এই বাবা হয়েছেন। সত্যি অসাধারণ অসাধারণ। মানে একমাত্র উনি যিনি মানে প্রেতলোকে গিয়েও উনি শুভ কাজ করছে, মানে মঙ্গল কাজ করছেন একদম। অথচ মানে এই প্ল্যাটফর্মে আমি বলতে চাই না, অথচ মানুষের জীবন পেয়েও মানে পিশাচের মতো কাজ করছে। আমি মানে জন্তুদেরও অসম্মান করা হয়, যদি পশু বলা হয় পশুদেরও অসম্মান করা হয়, মানে তারা পিশাচের কাজ করছে। একেবারেই তাই। তাহলে এটা অদ্ভুত। আচ্ছা, আমার গল্প তো তোমাদেরই গল্প, মানে আমি ঘটনা, আমি বিভিন্ন জায়গা থেকে যে তোমরাই আমাকে যে ঘটনাগুলো বলো সেইগুলোই আমি পরিবেশন করি। তাও দাদা তোমার বলার গুণে জিনিসটা মানে এত বাস্তব হয়ে যায়। ও আরেকটা ছোট্ট কথা বলে নি, আজকেই আমি স্কুলে আমার লাস্টে 2টো পিরিয়ড ছিল না, অফ ছিল। আমি আজকে আমাদের স্টাফ রুমে বসে বসে ইয়ারফোন লাগিয়ে বৌদির গল্পটা শুনলাম। কি ভালো বলেছে বৌদি, মানে এত সুন্দর লাগছে। এই ছোট্ট ফর্সা মেয়েটা, মানে ওইটুকু মেয়ে, মানে এত সুন্দর আর বৌদি খুব ভালো একজন পাঠিকা। বৌদি তো আমাদের মতো মানে লাইভে বলছেন না, বৌদি বলছেন মানে একটা বইয়ের গল্প এটা কিন্তু আরো কঠিন, একটা বইয়ের লাইন বাই লাইন বলা, অথচ সেটা মনে হচ্ছে যেন পুরো মানে বাস্তব। আমি চোখ বন্ধ করে শুনছিলাম, আমার মনে হচ্ছে আমি সিনেমাটা দেখছি। এত সুন্দর। আমার তরফ থেকে বৌদিকে কনগ্রাচুলেশন। একদম, বৌদিকে আমি পাঠিয়ে, বৌদি এখানে শুনছে, বৌদি শুনছে। আর দাদাকেও থ্যাঙ্কস জানাতে হবে যে বৌদিকে এতদিনে যে ক্যামেরার সামনে বৌদি ওই দুটো হাত ছাড়া বৌদিকে কখনো কোথাও দেখা যায়নি। না, এটা তোমার ক্রেডিট দাদা, এটা বলতে হবে। সম্পূর্ণ এবং বহু বছরের প্রচেষ্টার ফল যে বৌদিকে আজ ক্যামেরার সামনে মুখ সমেত দাঁড় করানো গেছে। সত্যি কথা, কড়াই খুন্তি আর দুটো হাত। আমি তো বলতাম, আমি লোকের তো দেখতেও ইচ্ছে করে যে হাত দুটো কার। না একদম, এটা আমিও নিজের পিঠ চাপড়াচ্ছি। এটা ভয়ঙ্কর একটা, এটাও গল্প হলে সত্যি যে ওকে ক্যামেরার সামনে এনে উপস্থিত করা। আবার অন্য ঘর থেকে এরকম পাঠাচ্ছে। আমি এই কথাটাই বলতে যাচ্ছিলাম দাদা, তোমার কিন্তু ওই ঘরেই ঢুকতে হবে, বুঝে শুনে কথা বলো। একদম বাপ রে বাপ, একদম বুঝে শুনে পুরো। দাদা এবার বলো। আচ্ছা, আজকে আমি একটা ঘটনা বলবো তোমাদেরকে, একটা না কয়েকটা ঘটনা আছে। সেটা আমাদেরই এক বোন, সুদীপ্তা বোন। সুদীপ্তা খুব সম্ভবত আমাদের এখনো শুনছে। সুদীপ্তা যদি থেকে থাকো একটু প্রেজেন্ট প্লিজ করে দাও, তাহলে আমি বুঝতে পারবো যে সুদীপ্তা বোন আছে আমাদের সঙ্গে। তো সুদীপ্তা বোন আমাকে গল্পগুলো মানে ঘটনাগুলো বলেছে, আর আমি জিজ্ঞেস করে নিয়েছি আমার কি কোনো রকম গোপনীয়তা রাখতে হবে। বলেছে না দাদা, কোনো গোপনীয়তা রাখার দরকার নেই, তুমি মন খুলে বলো, কোনো অসুবিধা নেই।
তো সেই জন্য সুদীপ্তা বোনের নামটা আমি বললাম, যে সুদীপ্তা বোন আমাকে ঘটনাটা বলেছে। এই তো উপস্থিত স্যার করে দিয়েছে সুদীপ্তা বোন। ব্যাস। আচ্ছা, এবার তাহলে একটু পরীক্ষকের মতো শোনো যে দাদা ঠিকঠাক বলছে কিনা। তো এই ঘটনাটা বেশ প্রাচীন ঘটনা। প্রাচীন ঘটনা মানে বলতে সুদীপ্তার যিনি দিদিমা, মানে আমাদেরও দিদিমা, বোনের দিদিমা মানে আমাদেরও দিদিমা, তো দিদিমার বাবার ঘটনা। দাদা এক মিনিট, বাবান, এই বাবান, বাবান, আমি আবার চলে গেলাম কেন? এই বাবান, এই আমি চলে গেছি, দেখে যা। আমরা কিন্তু তোমায় দেখতে পাচ্ছি। আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, না, দাদাও দেখতে পাচ্ছে না। আমরা কিন্তু তোমায় দেখতে পাচ্ছি। কিছু কি প্রেস করেছো? হ্যাঁ, ওই যে কমেন্ট গুলো তুলতে গিয়ে হয়ে গেল। আমরা কিন্তু তোমায় দেখতে পাচ্ছি, তুমি একটু স্ক্রোল ডাউন করো। একটু মনে হয় তুমি পরের ভিডিওতে চলে গেছো, একটু স্ক্রোল ডাউন করো। না, আমাদের মনে হচ্ছে দীপান্বিতা বেরিয়ে গেছে, তো দীপান্বিতাকে তো আবার নিয়ে আসতে হবে। দীপান্বিতা, তুমি কি আছো? দীপান্বিতাকে আমি একটা ইনভিটেশন পাঠালাম। দীপান্বিতা, তুমি কি আছো? তোমাকে আমি ইনভিটেশন পাঠিয়েছি। দেখছি তো বলছে। দেখো তো দাদা। এই তো, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। আমরা কিন্তু তোমাকে আগেও দেখতে পাচ্ছিলাম। আমি দেখতে পাচ্ছিলাম না, পুরো কালো হয়ে গিয়েছিল না, স্ক্রিনটা। আর আসলে হয়েছিল অনেক সময় স্ক্রোল আপ স্ক্রোল ডাউন করতে গেলে না এটা হয়। তুমি বরং, হ্যাঁ তুমি বরং এখন আর স্ক্রিনে হাত দিও না। হ্যাঁ, তুমি পরে কমেন্ট, হ্যাঁ তুমি পরে কমেন্ট গুলো দেখে নিও। আচ্ছা, বলো। তো হ্যাঁ, তো আমি যে গল্পটা, যে ঘটনাটা বলছিলাম সেটা সুদীপ্তা বোন আমাকে বলেছে। তো এই ঘটনাটা বেশ প্রাচীন, কারণ এই ঘটনার যারা মুখ্য পাত্র এবং পাত্রী, তা সেটা হচ্ছে সুদীপ্তার দিদিমা এবং তার বাবা। হ্যাঁ, মানে দিদিমা মানে সুদীপ্তার দিদিমা মানে আমাদেরও দিদিমা, আমরা দিদাই বলবো তাকে। তো দিদা আর দিদার বাবা, এবারে দিদার বাবা ছিলেন ডাক্তার, এবং দিদার বাপের বাড়ি ছিল গয়াতে। গয়াতে ছিল বাপের বাড়ি। এবারে দিদার বাবার খুব ভালো পশার বড় ডাক্তার সেখানকার। তিনি সকালবেলায় যেরকম রোগী দেখতেন, দুপুর বেলাটায় একটু বাড়িতে ফিরতেন, ফিরে একটু খাওয়া দাওয়া করতেন, বিশ্রাম করতেন, আবার ওই ধরো বিকেল 5টা 5:30 নাগাদ তিনি আবার তার ডিসপেন্সারিতে যেতেন, এবং রাত্রির 8:30 9টা অবধি প্রায় রুগী দেখার পর্ব চলতো। তো এইভাবেই দিন কাটছিল। এবারে এই যে দিদার বাবা, তাকে সুদীপ্তাদের ভাই বোনেরা প্রত্যেকে বলতো বুড়ো দাদু। যদিও বুড়ো দাদুকে তারা কেউ চোখে দেখেনি, দেখাটা সম্ভব নয়, কারণ দিদার বাবা এবং বহু পুরনো ব্যাপার, এবং বুড়ো দাদু এবং বুড়ো দিদা এই ছিল সম্বোধন। তো আমরাও বলবো আমাদেরও বুড়ো দাদু, আমাদেরও বুড়ো দিদা।
যেহেতু আমাদের বোনের, তো বুড়ো দাদুর একটা অদ্ভুত ইচ্ছা হয় যে বুড়ো দাদু ভাবেন যে তন্ত্র সাধনার ব্যাপারটা কি একটু জানতে হবে। আচ্ছা। এবং সেই জানতে জানতে তিনি এমন ভাবে বিদ্যাটা অর্জন করেন যে তিনি খুব উচ্চ কোটির সাধক হয়ে ওঠেন কালে। এবং তিনি কিন্তু এই তন্ত্র সাধনা নিয়ে যে কোনো কাজ করতেন তা কিন্তু নয়। মানে আমরা অনেক সময় জানি না যারা তান্ত্রিক তারা নয় মানুষের ভালো করে, কি অনেকে মানুষের ক্ষতি করে, কিছু একটা করে, কিন্তু বুড়ো দাদু কিছুই করতেন না। বুড়ো দাদুর এটা ছিল একদম নিজের উন্নতির জন্য, নিজের জীবন জিজ্ঞাসা থেকে তিনি এই তন্ত্র সাধনাকে নিজের মধ্যে গ্রহণ করেছিলেন এবং তিনি সেই সাধনা করতে 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 একটা খুব উঁচু স্তরে গিয়ে পৌঁছন। এবারে কি রকম উঁচু স্তর সেটা বললে তোমরা বুঝতে পারবে যে আমি বরঞ্চ ও আমাকে যেভাবে ঘটনাগুলো বলেছে আমি ঘটনাটাকে একটু অদল বদল করছি। ও যে পরের ঘটনাটাকে আমি একটু আগে বলছি আর আগের ঘটনাটাকে একটু পরে বলবো। তো বুড়ো দাদুর এই গয়ার ঘটনাটাকে আমি পরে বলছি। আগে আমি চলে আসছি পাইক পাড়ার ঘটনা। পাইক পাড়া অঞ্চলে সেখানে সুদীপ্তা বোনরা সেখানে বাসিন্দা, সেখানে থাকেন। এবারে আমাদের যে কাকিমা মানে সুদীপ্তার মা, তার তো তার মা তখন, দাঁড়াও আমি টাইম লাইনটা একটুখানি গন্ডগোল করে ফেলেছি বোধহয়, আমি বলছি। বুড়ো দাদু আসেন তার হ্যাঁ পাইক পাড়াতে তার মেয়ের বাড়িতে, মানে তার মেয়ে মানে সুদীপ্তার দিদিমার বাড়িতে। আর সুদীপ্তার মা তখন কিন্তু কলেজে পড়া মেয়ে, মানে আমাদের কাকিমা তখন কলেজে পড়ে। এবারে কাকিমার আরো কয়েকজন বোন আছেন, একজন ছোট ভাই আছে। কাকিমা হচ্ছেন বড় দিদি, সবার বড় দিদি। আর কাকিমা নাকি ছিলেন একটু চঞ্চল প্রকৃতির, মানে খুব হইচই করা, আমুদে, ঘরের মধ্যেও অনেকে সেই ছুটে ছুটে ঘুরে বেড়ায় যেরকম, মানে খুব লাইভলি যাকে বল, খুব খুব প্রাণবন্ত একজন মানুষ সেরকম ছিলেন। আর এখানে তো বুড়ো দাদু এসেছেন মেয়ের বাড়িতে কিছুদিন কাটাবেন বলে। এইবারে কি হয়েছে, বুড়ো দাদু যখন পুজোর ঘরে যেতেন ওনার প্রায় 1.5-2 ঘন্টা লাগতো পুজো সমাপ্ত করতে। আর ততক্ষণ বুড়ো দিদা এবং তার মেয়ে মানে আমাদের দিদা, এরা কিন্তু খুব ভীষণ ভাবে পাহারা দিত বাবার ঠাকুর ঘরটাকে। কেউ যেন ঠাকুর ঘরে সেই সময় প্রবেশ না করে। কেন সেটা তোমরা এক্ষুনি বুঝতে পারবে। তো এবারে বলছে যে আমাদের যে প্রাণবন্ত কাকিমা কলেজে গিয়েছেন, কলেজ থেকে তিনি বোধহয় যাবেন একটুখানি কোনো বন্ধুর বাড়িতে, তার জন্মদিন বা কিছু নেমন্তন্ন ব্যাপার একটা আছে, তো গেছে। তো বাদ বাকি যারা ভাই বোন তারা বেশ শান্তশিষ্ট, তাদেরকে না একবারে বলে দিলে কেউ ঠাকুর ঘরের দিকে যাবে না, ব্যাস তারা কেউ যাবে না। কিন্তু কাকিমাকে সামলানো একটু মুশকিল হতো। তো এবারে কি হয়েছে যে কাকিমা এক সময় ফিরে এসেছে, আর কাকিমা বাড়িতে নেই ভেবে কাকিমার মা তো খুব রিল্যাক্সড যে না বাবা পুজো করছে ঠিক আছে, আর এরা তো যাবে না কেউ, আর যে যাবার সে তো বাইরে গেছে নেমন্তন্ন খেতে, তো কাজেই কোনো অসুবিধা নেই। এই সময় যাকে নিয়ে ভয় সে বাড়িতে নেই। এবারে কি হয়েছে, কাকিমা কিন্তু একটু আগেই ফিরে এসেছেন বাড়িতে এবং এসে ওমা 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 করতে করতে ছুটতে ছুটতে সোজা চলে গেছে ঠাকুর ঘরে।
ঠাকুর ঘরে গিয়ে চিৎকার, করে চিৎকার প্রবল। সঙ্গে সঙ্গে সবাই ছুটে এসেছে, কি হয়েছে কি হয়েছে কি হয়েছে। ভীষণ ভয় পেয়েছে মেয়ে। কেন ভয় পেয়েছিস রে, কি হয়েছে? বলে আমি দেখছি যে মানে বুড়ো দাদু এরকম শূন্যে উঠে গেছেন সাধনা করতে করতে, মানে তিনি ধ্যানাসনে বসে তিনি শূন্যে ভাসমান। এই দৃশ্য দেখে তো নাতনি মানে একদম চিৎকার, যে দাদুকে দেখেছে এরকম করে উঠে যেতে। তো এটা কতটা উচ্চ কোটির, কিন্তু দাদু তো এগুলো কখনো প্রকাশ করতেন না, জানতো তার মেয়ে তার স্ত্রী এরা জানতেন। সেই জন্য এরা ওই দাদু যখন যেতেন তখন তারা পাহারায় থাকতেন রীতিমতো। এবারে দাদু তো একটু মনক্ষুণ্ণ হলেন, বলেন আমি তো এবার, যখন ওনার কনসেন্ট্রেশনটা ভেঙে গেছে উনি তো ধপ করে নিচে পড়েছেন। হ্যাঁ, ধপ করে উনি নিচে পড়েছেন। এবং তার থেকেও যেটা ওনার কষ্ট হয়েছে যে উনি তো একটা জায়গায় বিচরণ করছিলেন ওই ধ্যান অবস্থায়, সেই জায়গা থেকে তিনি বিচ্ছিন্ন হয়ে গেছেন। কষ্ট হয়, সেটা খুব কষ্ট হয়। তো এবারে তিনি তখন সেইটা বলছেন যে তোমরা ভালো করে কেউ পাহারা দিচ্ছ না, এরকম করে চলে এসে আমার এরকম ধ্যানটা নষ্ট হয়ে গেল। তো ও চলে এলো, তো ঠিক আছে বাবা ভুল হয়ে গেছে, বাবা ভুল হয়ে গেছে, আর কখনো হবে না। দিদা তো ক্ষমা টমা চেয়ে নিয়েছেন। এবারে আরেক দিনের ঘটনা যে ওই মানে তাদের বাড়িতে একজন পরিচারিকা ছিলেন যাকে সবাই আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকে বিবি বলে ডাকতো। এবারে সে বিবি ছিলেন জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্ত কাজ, যাকে ম্যান ফ্রাইডে বলে, সমস্ত সমস্ত কাজ বিবির ওপরে দিয়ে লোকে নিশ্চিন্ত হতে পারত, এতটাই একদম। তো সেই বিবি একদিন রান্নাঘরে চা করতে গিয়ে ওই চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে গেছে। কেন না, রান্নাঘর থেকে সোজাসুজি ঠাকুর ঘরটা দেখা যেত। এবারে বিবি দেখছে যে দাদু তো এরকম ওপরে শূন্যে ভাসমান। বিবি দেখে চিৎকার করে সোজা সংজ্ঞাহীন। এইবারে দাদু তো প্রচন্ড রেগে গেছেন, দুটো ঘটনা এরকম ঘটেছেন। তখন দাদুর তো কড়া নির্দেশ মেয়েকে, নয় তুমি নয় জামাই আমাকে দরজার সামনে বসে তোমরা পাহারা দেবে, বা দরজা বাইরে থেকে তোমরা বন্ধ করে দেবে। আমার রোজ রোজ এইভাবে কিন্তু আমার সাধনে ব্যাঘাত ঘটছে। ঠিক কথা। এবং তিনি সেবারে একটু মানে যতদিন থাকবেন বলেছিলেন তার একটু আগেই তিনি মনক্ষুণ্ণ হয়ে চলে যান, এবং তিনি কিন্তু আর পাইকপাড়ার বাড়িতে আসেননি। তিনি একটু রেগেই তিনি একটু রেগেই গেছিলেন যে আমার সাধনাতে ব্যাঘাত ঘটছে। এবং তিনি তো খুব গুপ্ত সাধক, নিজের মতো করেন, তো সেটা যে কেউ দেখুক না, প্রচারের জন্য তো নয়, তো কেউ যে দেখুক সেটা বা সেটা আলোচিত হোক এটা তো উনি চান না। আর সবচেয়ে বড় যেটা, যে তিনি একটা মার্গে তিনি তখন বিচরণ করছেন, সেখান থেকে ছিন্ন হয়ে যাচ্ছেন, তো তিনি তাতে একটুখানি উষ্মা প্রকাশ করেন। হ্যাঁ, এবারে মেয়ের তো একটু কষ্ট হলো, হ্যাঁ একদমই একদমই। কিন্তু তখনকার দিনের মানুষ তো ভীষণ পাক্কা কথার না, তাদের জেদ কিন্তু অন্যরকম ছিল, সাংঘাতিক জেদ ছিল, না তো না। তো সেই বুড়ো দাদুও সেই রকম প্রকৃতির মানুষ ছিলেন। এইবারে আমরা একটু, আমি জাস্ট বুড়ো দাদুর মানে শক্তি সামর্থ্যর কথাটা বোঝাতে পরের ঘটনাটাকে আগে বললাম, যে এর থেকে তোমরা বুঝতে পারবে যে বুড়ো দাদু কতটা সামর্থ্য ছিল সাধক হিসেবে তার। এবারে আমরা ফ্ল্যাশব্যাকে চলে যাচ্ছি, যখন দিদা ছোট মেয়ে, দিদা যখন স্কুলে পড়েন, আর এই যে দুপুর বেলাতে বুড়ো দাদু যে বাড়িতে খেতে আসতেন,
সেই সময়তে বাবা আর মেয়ের মধ্যে একটা অদ্ভুত সুন্দর ব্যাপার হতো যে বাবা মেয়ের কোলে মাথা দিয়ে শুতেন ভাত খেয়ে, আর মেয়ে বাবাকে খবরের কাগজ জোরে জোরে পড়ে শোনাতো। তো এই মিষ্টি ব্যাপারটা ওদের রোজকার ব্যাপার ছিল। কখনো কখনো তিনি বালিশেও মাথা দিতেন, কিন্তু বেশিরভাগ সময়টা মানে ছোট্ট মায়ের কোলে মাথা দিয়ে, মেয়ের কোলে মাথা দিয়ে বাবা পরম নিশ্চিন্তে দুনিয়ার খবর শুনতেন, যে দেশ দুনিয়ায় কি কি ঘটছে মেয়ে পড়ে পড়ে। আমাদের বাচ্চারা যেমন ছোটবেলা মার কোলে শুয়ে থাকতো, তুমি পড়ে পড়ে শোনাও, পরের দিন একদম পড়া মা পড়বে ও শুনবে, ও শুনবে। তো সেই রকম অবস্থা এখানে, কিন্তু বাবা বাচ্চা হয়ে শুনতো। ভীষণ মিষ্টি একটা, খুব একটা মিষ্টি দৃশ্য। তো এবারে এই রকমই একটা দিন দিদা বলছেন যে আমার না মনে হচ্ছে, বলে উনি তো খবরের কাগজ মন দিয়ে পড়ছেন, দিদা বলছেন আমার মনে হচ্ছে ওপর থেকে, মানে সিলিং থেকে কিছু একটা নেবে আসছে বাবার প্রায় বুকের কাছে, আবার আমি যেই তাকাচ্ছি ছট করে উঠে যাচ্ছে। বলছে কি যে উঠছে কি যে নামছে আমি কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, মানে কি ও যখন পড়ছে একটা কিছু একটা মনে হচ্ছে কিছু নেবে আসছে, কিন্তু যেই তাকাচ্ছে আর দেখতে পাচ্ছে না। তখন আবার উঠে যাচ্ছে সেটা। তো ওর তো একটুখানি অদ্ভুত লেগেছে, আর বাবা তো চোখ বন্ধ করে শুয়ে আছে, তো বাবা তো দেখতে পাচ্ছেনই না। তো মেয়েকে বলছেন কি রে তুই কি দেখছিস, বল না কিছু না, কারণ সত্যি তো কিছু দেখতে পাচ্ছে না, কিছু বুঝতে পারছে না যে কি নেবে আসছে আর কি উঠে যাচ্ছে। এটা কিন্তু দুপুর বেলা, ভর দুপুর, মানে বুড়ো দাদু খাবার দাবার খেয়ে শুয়েছেন বিশ্রামে, এরকম উঠে যাচ্ছে। এইভাবে দিন 2 গেছে। তৃতীয় দিন মেয়ে দেখছে যে আবার ওরকম কিছু একটা নেবে আসছে, এবং এসে একদম বাবার বুকের কাছে, মানে একদম আরেকটু হলে বাবার বুকটা টাচ করে যাবে কিছু একটা। এইবারে মেয়ে যখন তাকিয়েছে, মেয়ের তো হাত পা ঠান্ডা বরফ। শুনে তো আমাদেরই কিরম লাগছে। শোনো, মেয়ে দেখছে একটা পা নেবে আসছে সিলিং দিয়ে, এবং সেটা ওর বাবার ঠিক বুকের কাছে এসে এরকম জায়গাতে দাঁড়িয়ে গেছে। আর এবারে যে ও তাকাচ্ছে, এবারে কিন্তু আর উঠে যাচ্ছে না, পাটা এখানেই রয়ে গেছে। এবং বাবাও তখন চোখ খুলে দেখছেন যে এখানে একটা পা। দেখে এবারে বাবা বলছেন এই একদম ভয় পাস না, একদম ভয় পাস না। মেয়েকে বলছে এই কি রে, তুই আজকে 3-4 দিন ধরে আমাকে জ্বালাচ্ছিস কেন, কি চাই তোর? এই কথা যেই বলেছে, পাটা না চট করে ওপরে উঠে ভ্যানিশ করে গেছে, মিলিয়ে গেছে। দুপুর বেলায় একটা পা ওরকম নেবে এসে দাঁড়িয়ে আছে, চিন্তা করো। এবারে তো বুড়ো দাদু তো যখন পুজোয় বসেছেন, তখন তিনি এই যে যার পা তাকে এবারে তিনি ডেকেছেন, বলে এই তোর ব্যাপার কি বল। 3-4 দিন ধরে আন্দাজ করেছেন তার পা, এবং এই কথাটা কিন্তু বাবা আর মেয়ের মধ্যে গোপন কথা, বাড়িতে আর কেউ কিন্তু জানেন না। বাবা বলেছেন আর কাউকে বলবি না মা, কারণ বললে সবাই ভয় পেয়ে যাবে। তো মাও জানতেন যে বাবার সে সামর্থ্য আছে যে বাবা এটাকে ঠিক হ্যান্ডেল করতে পারবে। তো এই বিশ্বাস থেকে দুজনেই চুপচাপ। তো বাবা এবারে ডেকেছেন, এই তুই কে রে, 3 দিন ধরে আমাকে বড্ড জ্বালাচ্ছিস, আমার বাড়িতে ছোট ছোট বাচ্চারা রয়েছে, আমার পরিবার আলা মানুষ, তোকে তোর এই সমস্ত কার্যকলাপ দেখে যদি আমার বাচ্চারা ভয় পায়, আমি কিন্তু ভীষণ ক্ষতি করে দেব বলে দিচ্ছি, বলে খুব শাসিয়েছে। দিয়ে উনি জেনেছেন ব্যাপারটা কি। এবারে যখন উনি ঠাকুর ঘর থেকে বেরোচ্ছেন, মেয়ে দৌড়তে দৌড়তে গিয়ে বাবা
কি হয়েছে তুমি জানতে পেরেছো কি হলো? বলে হ্যাঁ রে, জানতে পেরেছি। ও একটা ছেলে রেলওয়েতে চাকরি করত, সে অপঘাতে মারা যায় রেলে কাটা পড়ে। এবারে সে মুক্তি চাইছে। বলে কোথার থেকে, খুব ক্যাজুয়ালি বলছেন বুড়ো দাদু, কোথার থেকে খবর পেয়েছে যে আমি এই সব করতে টরতে পারি, তাই আমার কাছে এসেছে মুক্তির আশায়। তো আমাকে বলছে যে আপনি আমার পিণ্ডদান করে দিন। তখন আমি বলছি কেন, তোমার পরিবারের লোকজন পিণ্ডদান করেনি? তো বলছে যে না, আমার পরিবার খুব গরিব, এতটাই গরিব যে তাদের পুজো আশ্রয় করে পিণ্ডদান করার মতো ক্ষমতা সামর্থ্য পর্যন্ত তাদের নেই। তো তখন বুড়ো দাদু কি করলেন, একটি লোককে পাঠালেন, বললেন যে এই নাম, এই রকম জায়গা, এই স্টেশন, এই তুমি একটু খোঁজ নাও তো, এর বাড়ি কোথায়, কি বিষয়। তো সেই বিশ্বস্ত লোকটি গেল, গিয়ে সে খোঁজ টোজ করে বলল, হ্যাঁ বাবু, এই নামের একটি ছেলে ছিল, এইটা ঠিকই অ্যাড্রেস, এইটা হচ্ছে তার অ্যাড্রেস, ও সেখানে এরকম ট্রেনে কাটা পড়ে সে অপঘাতে চলে গেছে। তো তখন বুড়ো দাদু বললেন ঠিক আছে, আমি এবারে ব্যক্তিগতভাবে যাব, নিজে যাব তাদের সঙ্গে কথা বলতে। গিয়ে বলছে যে আপনারা আপনাদের ছেলের ভালো করে সৎকার করেননি, একটু পিণ্ডদান তো করতে হতো। তখন ওরা বলছে, বাবু দেখুন আমাদের তো এই অবস্থা, আমাদের সেই সামর্থ্য নেই যে ভালো করে আমরা সেই কাজকর্মটা করি, তো আমরা কি করে পারি? তখন বুড়ো দাদু বললেন, না আচ্ছা ঠিক আছে, আমার কাছে যখন মুক্তির আশায় এসেছে এবং আমার যখন সে সামর্থ্য আছে, আমি তখন ওর মুক্তির ব্যবস্থা করব। তো ওরা তো গয়াতেই থাকতেন, আর দাদু তো নিজে সাধক মানুষ, মানে বুড়ো দাদুর হাতে করা কাজ সে তো ফলপ্রসূ হবেই হবে, কারণ ওই রকম উচ্চ কোটির সাধক যিনি। তো তিনি তখন পিণ্ডদান করলেন এবং সত্যি সত্যি সেই ছেলেটির আত্মা মুক্ত হয়ে গেল, শান্তি পেল। তো এইটা কতটা কষ্টেরও গল্পটা, মানে ঘটনাটা মানে দেখো, মানে ঠিক খুঁজে একটু মুক্তির জন্য কিভাবে ঘুরে বেড়ায় তারা, যে একটুখানি মুক্তি, এবং তাদের কাছেই আসে যে যাদের সেই সামর্থ্য সেই শক্তি আছে, যে তারা চাইলে তাকে মুক্তি দিতে পারে। তো এইটা ছিল আমাদের সুদীপ্তা বোনের বলা সুন্দর ঘটনাটা। কয়েকটা ঘটনা, আরো ঘটনাও আমাকে বলেছে, সেগুলো আমি পরে বলবো। এখন আমরা আবার আমাদের বিশেষ অতিথির কাছে যাব গল্প শুনতে। আচ্ছা, আমি আরেকটা গল্প বলছি, এটাও খুব ছোট্ট ঘটনা, এটাও আমার স্কুল থেকে কালেক্ট করা, কারণ আমরা তো ম্যাক্সিমাম টাইমটাই স্কুলে থাকি, স্কুলেই আমাদের গল্প গাছাটাই বেশি হয়। এইটা হচ্ছে, আমি আজকে ওনাকে শুনতেও বলেছি, আমাদের স্কুলের হেড স্যার যিনি, হেড স্যারের কাছ থেকে শোনা ঘটনা। আচ্ছা, আমি মানে পারফেক্ট জায়গাটার নাম বলছি না, কিন্তু তোমরা ধরে নাও কাকদ্বীপ অঞ্চল। আচ্ছা, কাকদ্বীপ অঞ্চলে, কিন্তু মানে প্রপার জায়গাটা আমি উজ্জ্ব রাখছি। এইবার আমাদের হেড স্যারের মামার বাড়ি হচ্ছিল ওখানে কাকদ্বীপ অঞ্চলে। এইবার এটা কিন্তু বহু বছর আগের ঘটনা, বহু বছর তো হয়েই গেল ঠিকই, 90-এর দশকের, ধরো 91-92 সাল এইরকম। ওখানে মানে যেরকম থাকে তোমার হসপিটালে ওই কাকদ্বীপ অঞ্চলের যে হসপিটাল, সেখানে মর্গ থাকে, তো হসপিটালের সঙ্গে লাগোয়া সব হসপিটালেই থাকে। তা যদিও ওটা এখন নেই, ওটা তুলে দিতে বাধ্য হয়েছে মানে সরকার থেকেই। এটা তোমার বামফ্রন্ট আমলের ঘটনা, কিন্তু সেই সময়তে ওই মর্গটাতে
রাত্রিবেলা যে সিকিউরিটিরা থাকতো তারা কেউ মানে দুদিন বাদে বাদেই না সেই সিকিউরিটি পাল্টাতো, কেউ থাকতে চাইতো না রাতে। এবার মানে হসপিটাল কর্তৃপক্ষ যারা তারা বলেছেন যে তা তোমরা এরকম ভাবে কি কারণে তোমরা থাকতে চাইছো না? তা তখন বলছে না আমরা ভয় পাচ্ছি। তা বলছে কেন, কিসের ভয় পাচ্ছ, কি ভয় পাচ্ছ? তা বলছে যে আর আরেকটা কথা বলে দি দাদা, 90-এর দশকে সেই যে ওখানকার যে মর্গটা ছিল না, এখন দেখবে এখন মর্গ গুলোতে সব ড্রয়ার সিস্টেম হয়তো, হ্যাঁ 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 ড্রয়ারে ডেড বডি গুলো থাকে, দেখবে ড্রয়ার গুলো মধ্যে থাকে। একদম একদম। কিন্তু তখন মানে এই 90-এর দশকের কাকদ্বীপ অঞ্চলের যে মর্গটা ছিল, তখন কি ছিল জানো তো, বিরাট বড় একটা হল ঘর। মানে আমি ওনার কাছে যেটা শুনেছি সেটাই আমি মানে কপি করছি। আর সেখানে না সব পরপর স্ট্রেচারে করে করে পর 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 ডেড বডি রাখা থাকতো। মানে তখনও না ওই ড্রয়ার সিস্টেমটা তখনও চালু হয়নি। আর পুরো একটা মানে পুরো বডি গুলো জড়ানো থাকতো সাদা কাপড় দিয়ে, শুধু একটা পা খোলা থাকতো আর পার বুড়ো আঙুলে ট্যাগ লাগানো থাকতো। ট্যাগ লাগানো থাকতো, হ্যাঁ হ্যাঁ, বুড়ো আঙুলটাতে ট্যাগ লাগানো থাকতো, বোঝা যেত যে মানে কোন ডেড বডি সেটা নাম্বারিং করা থাকতো। এবার বলছে যে রাত্রিবেলাতে ওই ঘরে কেউ ঘুরে বেড়ায়। বলছে ওই ঘরে কে ঘুরে বেড়াবে, ঘুরে বেড়াবার কে আছে, ওখানে তো সব তো ডেড বডি। কর্তৃপক্ষ তো খুব রাগারাগি করছে, যেতে বদনাম হয়ে যাচ্ছে হসপিটালে, যে তোমরা এই সমস্ত উল্টোপাল্টা রটাচ্ছ। তা বলছে যে না বাবু, আমরা কেউ থাকতে পারবো না এইরকম রাত্রিবেলাতে ওখানে চলাফেরা করে কেউ। তা বলছে তাহলে হতে পারে যে তোমরা ভালো করে তোমরা দেখো, মানে ওই যে বাউন্ডারির পাঁচিলটা খুব নিচু ছিল হসপিটালের, যে তাহলে হয়তো কোনো অনেকে আছে না যে ডেড বডি চুরি করে নিয়ে যায় বা কিছু নানান অসৎ উদ্দেশ্যে। তা বলছে তাহলে হয়তো কোনো গ্যাং এরকম ওই পাঁচিল টপকে আসছে, এসে তারপরে ওই হাঁটাহাঁটি করছে, তোমরা বুঝতে পারছো না। তা তখন বলছে যে ঠিক আছে তোমরা ঠিকঠাক মতো পাহারা দাও। তা বলছে যে ঠিক আছে। সেই রাতে যেখানে 2জন সিকিউরিটি থাকে সেখানে রাখলো 6জন সিকিউরিটিকে। 6জন সিকিউরিটি আবার ওই রকম আওয়াজ পাচ্ছে, পায়ের আওয়াজ। গিয়ে যখন ওরা মর্গের দরজাটা খুলছে তখন দেখছে কিচ্ছু নেই, কোথায় কে, কেউ নেই, কিচ্ছু নেই, পায়ের আওয়াজও নেই। আবার যে মর্গের ওই দরজাটা বন্ধ করে ওরা বাইরে চেয়ারে এসে বসছে, আবার মনে হচ্ছে অনেকগুলো লোকের চলাফেরার আওয়াজ। এবার ওরা আবার পরের দিন কর্তৃপক্ষকে জানিয়েছে যে এইরকম আবার কালকে শুনেছি। তখন কর্তৃপক্ষ থেকে তখন 2-4জন স্টাফ ওই সিকিউরিটিদের সঙ্গে ঠিক করেছে আমরাও রাতে থাকবো। তারাও রাতে থেকেছে, তারাও সেম জিনিসটা শুনেছে। তখন উঁচু মহলে গিয়ে সব খবর গেছে যে না সত্যি তাই। তার ভেতরে ওই যারা তোমার হসপিটাল কর্তৃপক্ষের মধ্যে একটি ছেলে ছিল, অল্প বয়সী ছেলে, এই বছর 35-36 বছর ছেলে। সে বলছে একটা কাজ করো, আমরা বুঝতে পারবো যে কারা কারা আসছে। কি কাজ করব? বলছি সারা ঘরে পাউডার ছড়িয়ে রেখে দাও। হ্যাঁ হ্যাঁ, তাহলে ফুটপ্রিন্টটা পড়বে। ফুটপ্রিন্টটা পড়বে, তাহলে আমরা বুঝতে পারবো যে ওরা তো বুঝছেই যে কোনো বদমাইশ দল, যে তাহলে ফুটপ্রিন্ট ধরে আমরা তাদের বুঝতে পারবো যে কারা, বা তাদের ধরতে পারবো। তাই করা হলো, যে ঠিক বলা হয়েছে সারা ঘর জুড়ে পাউডার ছড়িয়ে রেখে দিল। ভালো কথা, পাউডার ছড়িয়ে তো বাইরে তারা আবার পাহারা দিচ্ছে। আবার যথারীতি 1টা 1:30 2টো বাজে, তারপরে দেখছে অনেক জনের চলাফেরা। তখন ওরা ঝপ করে গিয়ে দরজা খুলেছে। এবার মর্গের ঘরটা তো অন্ধকার ঘুটঘুটে রয়েছে, এবার হট করে গিয়ে দরজাটা খুলে টর্চ মারছে, কেউ নেই।
এবার ওই টর্চের আলোতে তো অত কিছু বুঝতে পারছে না, ফুটপ্রিন্ট বা কিছু, এমনি দেখছে যে ছড়িয়ে, যে না কেউ তো নেই। তখন ওরা ওই যে উচ্চ তোমার ওই কর্তৃপক্ষের যে ছেলেটি, সেও ছিল সেদিন, সে বললো ঠিক আছে দরজা বন্ধ করে আমরা বাইরে বসি, কাল সকালে দেখা যাবে। দরজা বন্ধ করে ওরা বাইরে অপেক্ষা করছে। সকাল হয়েছে, সকালবেলা এবার মর্গের দরজা খুলে দেখছে পায়ের ছাপে দাদা ভর্তি ঘরটা। বলছে তার মানে কেউ এসছে বাইরে থেকে, কোনো গ্যাং এসছে। সবাই সেই সবই আলোচনা করছে, কেউ আর ডেড বডি গুলোর দিকে তাকাচ্ছে না। সবাই নিজেদের মধ্যে, যেমন আমি তোমার দিকে তাকিয়ে বলছি, তুমি আমার দিকে তাকিয়ে বলছো যে হ্যাঁ নিশ্চয়ই তাহলে কেউ এসছে, দেখো এবার এই ফুটপ্রিন্ট দেখে আমরা চিহ্নিত করতে পারবো। হঠাৎ করে একজন সিকিউরিটি বলছে যে ওই ছেলেটিকে যে স্যার, প্রত্যেকটা ডেড বডির যে পাটা বের করা রয়েছে সেই পায়ের তলায় পাউডার। আমি আন্দাজ করছিলাম এটাই, যে পাটা বের করা মানে বিশ্বাস করো, মানে এটা একেবারে মানে কয়েক 90-এর দশকের ঘটনা। প্রত্যেকটা মানে যে কটা লাশ রয়েছে সে কটার পায়েতে পাউডারই মাখামাখি পায়ের তলাগুলো। বলছে ফুটপ্রিন্ট কার নেবেন, দেখুন কারা হেঁটে চলে বেড়াচ্ছে। কি সাংঘাতিক! ভাবতে পারছো? আমার না ঠিক তুমি যখন ওই পুরনো মর্গের কথাটা বললে, সেই আগে জি হরার শো আসতো টিভিতে, ওখানে সেই মর্গ দেখাতো, পর 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 সমস্ত সেই স্ট্রেচার গুলো রয়েছে, তার মধ্যে সব ডেড বডি গুলো শুয়ে রয়েছে, সেখান থেকে কেউ একটা রং করে উঠে বসলো সাদা কাপড় মুড়ি দিয়ে, পুরো সেই সাদা, হ্যাঁ সেই দৃশ্যটা আমার মনে পড়ছে। আমরা খুব দেখতাম, সেই 90s এর সময়তেই দেখাতো জি টিভিতে, জি হরার শো। তখন তো এত ফোন টোন ছিল না, তখন ওটা দেখার জন্য তখন ওগুলো আমরা গিলতাম, রীতিমতো হাঁ করে গিলতাম। ওগুলো আমি এখনো ইউটিউবে খুঁজে খুঁজে সেই পুরনো পর্বগুলো দেখি, ভালো লাগে কিন্তু। এই যে আমি দেখি ভালো লাগে। হ্যাঁ 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 হ্যাঁ, আমি আহারটাও দেখি। তারপরে তো সেই ওই রকম তখন বোঝা গেল যে তার মানে কি জিনিস হচ্ছে। তখন মানে কর্তৃপক্ষের তরফ থেকেই তখন পেশেন্টরাও তখন এগুলো চালাচালি হয়ে যায় তো কথা, এগুলো চেপে রাখার কথা নয়। তারপরে কর্তৃপক্ষ ভয় পেল যে যদি কারোর কোনো ক্ষতি হয়ে যায়, এই রকম একটা ব্যাপার রয়েছে, বা কোনো সিকিউরিটি, এবার যখন ওটা জানা গেল একটা সিকিউরিটিও থাকবে না, কে থাকবে আর? হ্যাঁ বলছে আমরা কেউ থাকবো না ওখানে। এবার কে পাহারা দেবে? মর্গের বডি যদি ডেড বডি চুরি করে নিয়ে যায় তাহলে তখন কি হবে? তখন সেই একেবারে ডেমলিশ করে দিল। হসপিটাল শুদ্ধ ওই হসপিটালটাই অন্য জায়গাতে করেছে, কিন্তু ওই জায়গাটা থেকে একেবারে টোটাল একবারে ডিমলিশ করে দিল। এই একটা ঘটনা। মানে আমাদের স্কুলের হেড স্যার আবার বললেন যে আমার মামার বাড়ি ছিল, এখন তো কেউ নেই, দাদু দিদা মাসিদের বিয়ে হয়ে গেছে, তা বলছে এখন তো আর মামার বাড়ি বলেই কোনো অস্তিত্ব নেই আমার, কিন্তু তখন আমি, আমাদের হেডমাস্টার মশাই আমার থেকে জুনিয়র, এবার বলছে যে এখন তো আর যাই না মামার বাড়িতে, কিন্তু তখন আমি অনেক ছোট, 6-7-এ পড়ি, তখন মার সঙ্গে যেতাম মামার বাড়িতে। সেই সময় তখন ওই ঘটনাগুলো তখন দিদার কাছে শুনতাম, মাসিদের কাছে শুনতাম, মানে তখন ওর মা মাসিরা কলেজ টলেজে পড়ে, এইরকম এই একটা ঘটনা। হ্যাঁ মানে কি রকম এটা পুরো একদম, এটা পুরো জি হরার শোয়েরই একটা এপিসোড হয়ে গেল। একদম একদম। আমি প্রথমে বুঝতে পারিনি, বলছে পাউডার ছড়িয়ে রাখতে বলেছে, তা আমি আবার বললাম যে পাউডার কেন ছড়াবে? বলছে আগে শুনুন, পুরোটা আমাকে বলতে দিন তারপরে। মানে কিরম অদ্ভুত, চিন্তা করো দাদা। সাংঘাতিক, সত্যি সাংঘাতিক।
আর একটা হচ্ছে খুব ছোট্ট একটা ঘটনা বলছি। আর একটা হচ্ছে আমি কিন্তু এই স্টেশনটা কোথায় আমি জানি না, এটা আমার এক বন্ধুর কাছে শোনা, শাসন বলে একটা স্টেশন আছে। হ্যাঁ, খুব আমিও নামটা শুনেছি, কিন্তু এক্সাক্ট কোথায় আমি জানি না। জানি না, খুব বর্ধমান লাইনেই নাকি, আমি ঠিক মানে ওটা প্রপারলি বলতে পারবো না, ভুলভাল বলে তো লাভ নেই, ওটা আমি জানি না কোথায়। কিন্তু শাসন বলে একটা স্টেশন আছে। এবার সেই স্টেশনটা খুব একটা সুবিধাজনক না, মানে একটু হন্টেড স্টেশন শাসন স্টেশনটা। আর মানে এত মানে যেমন আমাদের হাওড়া, শিয়ালদা, ব্যারাকপুর এইসব স্টেশন যেমন মাঝেরহাট খুব চলতি স্টেশন, আর মানে এই শাসন স্টেশন মানে সেরকম চলতি স্টেশন না। ট্রেন যায় আসে, খুব কম লোক হয়তো একটু নামছে নিঝুম আর কি, নিঝুম স্টেশন। হ্যাঁ হ্যাঁ। এইবার ওই স্টেশনের লাগোয়া তুমি দেখবে দাদা, ওই যারা এর কোয়ার্টারে থাকে না, তোমার রেল কোয়ার্টার গুলো যে থাকে, মানে ধরো স্টেশন মাস্টারের যে কোয়ার্টার গুলো, ওগুলো কিন্তু দেখবে স্টেশনের কাছেই হয়। যে আচ্ছা, সুজা বলছে যে বারাসাত থেকে হাসনাবাদের দিকে যেতে গেলে নাকি এই স্টেশনটা পড়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর তাহলে তো জানা গেল। হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে তাহলে তাই হবে, সুজা ঠিকই বলেছে, আর আমি ঠিক জানি না এটা, তাহলে ঠিকই বলেছে, যাকে এটা জানা গেল, তাহলে আমি আর মরে গেলেও ওই লাইনে যাব না। সুজা বলে খুব উপকার করেছে। এইবার কি হয়েছে, ওই স্টেশন মাস্টার যিনি ছিলেন তার বন্ধু হচ্ছে মানে যিনি গল্পটা বলেছেন আমাকে, তার এক কাকা। এবার এটা মানে বেশ কিছু বছর আগের ঘটনা, কিন্তু মানে যে আমাকে গল্পটা বলেছে উনি আমার থেকেও এজেড। এবার তার কাকা, এবার ধরো আমি আন্দাজ বলছি 80-র দশক, 81-82 সালের ঘটনা এরকম। এইবার একদিন বন্ধুর বাড়িতে গেছে কাকা, কাকা বলতে আমাকে যে গল্প বলেছে তার কাকা, বন্ধুর বাড়িতে গেছে। বন্ধু তো ওখানেই একা থাকে, তার ফ্যামিলি তো থাকে কলকাতাতে। এবার বলছে আসবি আমার এখানে আসবি, তা বলছে যে একদিন গেছে, তা তখন বলেছে যে ওর কাকাকে বলেছে তোকে রাতে একটা জিনিস দেখাবো। বলছে আমার তো মোটামুটি লাস্ট ট্রেন যতক্ষণ থাকে ততক্ষণ আমাকে থাকতে হয়, আমি এই 1টা-1:30 করে আমি কোয়ার্টারে চলে আসি, তারপরে আমি তোকে একটা জিনিস দেখাবো। তা বলছে কি দেখাবি? তা বলছে যে এখন বলবো না, আমি বাড়ি আসি। এবার কোয়ার্টারে একজন রান্না করতেন, বয়স্ক বুড়ো ভদ্রলোক, উনি আছেন। তা বললেন যে তুই থাক আমার কোয়ার্টারে, এই ধরো আমি নাম বলছি, ধরো ওই বুড়ো রাধুনী দাদার, ধরো গোপাল দাদা, যে ওই গোপাল দাদা রান্না টান্না করবে, তুই খাওয়া দাওয়া কর, আমি এসে তারপরে গল্প টল্প করবো, তারপরে শুয়ে পড়বা, তোকে সেই জিনিসটা দেখাবো। কি জিনিস দেখাবে? ও তো যথারীতি কাকা তো খাওয়া দাওয়া করে টোরে অপেক্ষা করছে বন্ধুর, বন্ধু 1টা-1:30 নাগাদ ফিরেছে, স্টেশন থেকে খুব কাছে কোয়ার্টারটা, মানে কোয়ার্টারের জানলার থেকে দেখা যায় স্টেশনের লাইনটা, ট্রেন লাইন। এইবার বন্ধু এসে হাত পা ধুয়ে টুয়ে খাওয়া দাওয়া করে টোরে বলছে ঘুমাবি না, 3টে পর্যন্ত জেগে থাকতে হবে, তবে দেখা যাবে। কি দেখা যাবে? তা বলছে যে যে ঠিক আছে, দুজনে মিলে গল্প করছে করছে, তারপরে গোপাল দাদা বলছে যে বাবু এই নতুন দাদা বাবুকে দেখিও না, ভয় টয় পেয়ে যাবে, ভয়ের থেকে শরীর খারাপও অনেক সময় হয়। তা তখন ওই কাকা বলছে যে কি দেখাবি, আমি ভয় পেয়ে যাব? তা গোপাল দাদা বলছে যে তুমি দেখো না নতুন দাদা বাবু, তুমি দেখো না। তা তখন এবার ওনারও ওই কাকারও একটা মানে কিউরিসিটি এসে গেছে যে না কি জিনিস এমন, কি ভয় পাবো। তা তখন বলছে যে না না আমি দেখবো, কি জিনিস, আমি কেন ভয় পাবো, তোমরা যদি এখানে থাকতে পারো তাহলে আমি তো থাকছি না, আমি তো চলেই যাব, তা আমি দেখবো। ঢং 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 করে
ঘড়িতে 3টে বাজলো। সঙ্গে সঙ্গে একটা ট্রেনের হুইসেল শোনা যাচ্ছে, একটা ট্রেন আসছে। ট্রেন যদি আসবে, স্টেশন মাস্টার কেন চলে আসবে? তখন বলছে যে কি রে তুই চলে এলি, ট্রেন আসছে তো। তখন বলছে চুপ। জানলাটা খুলে দিয়েছে, বলছে শুধু দেখে যা। জানলার থেকে দেখছে ওরা, অন্ধকার স্টেশন, খালি প্ল্যাটফর্মে অল্প অল্প আলো জ্বলছে। সে তখন হলুদ হলুদ আলোগুলো ছিল, স্টেশনের মাথায় সেট করা। একটা ট্রেন ফুল স্পিডে বেরিয়ে গেল, আর একটা আর্ত চিৎকার শোনা গেল। আর কিছু নেই। বলছি কি রে কি হলো, ট্রেনটা ফুল স্পিডে বেরিয়ে গেলে এত চিৎকার করলো কে? বলছি তুই শুধু দেখে যা বলে দিয়েছি, চুপ, কথা বলবি না। তারপরে দাদা দেখছে ট্রেন চলে গেল, প্ল্যাটফর্ম থেকে একজন উঠে দাঁড়ালো। তার গলা নেই, গলা নেই, শুধু এইটুকু, অঝোরে রক্ত পড়ছে। মানে এখান দিয়ে পুরো বুঝতে পারছে অন্ধকারে একটা সাদা শার্ট পরা, রক্তে ভেজা সাদা শার্টটা। সে তার মুন্ডুটা গড়াগড়ি খাচ্ছে, ওই ট্রেন লাইনে মুন্ডুটা দেখা যাচ্ছে, বাপরে, মুন্ডুটা গড়াগড়ি খাচ্ছে। আর সে দৌড়ে বেড়াচ্ছে ওই রকম ভাবে প্ল্যাটফর্মের ওপর দিয়ে, ওহো, চিৎকার করতে করতে, চিৎকার করতে করতে ওই প্ল্যাটফর্মটার উপর দিয়ে, মানে রক্তে ভেসে যাচ্ছে। ওর তো ওই দেখে শরীর অস্থির করে ওখানেই ও অজ্ঞান হয়ে গেছে, মানে হয়ে গেছেন ওই কাকা। তখন গোপাল দাদা বলছে দেখেছো বাবু, তোমাকে আমি বারবার বললাম যে ওনাকে দেখিও না, উনি সহ্য করতে পারবেন না। তবে যাই হোক, চোখে মুখে জল টল দিয়েছি, তো তাকে সুস্থ করা হলো। তারপরে চোখ মেললো টেলো, তখন একটু গরম দুধ টুধ তাকে খাইয়ে টাইয়ে বললো তুই ঘুমিয়ে পড়। তার আর ঘুম আসে? তার হয় ওই সব দেখিয়ে যদি বলে এবারে ঘুমিয়ে পড়, পারে? হ্যাঁ বলছি এবার তুই ঘুমিয়ে পড়, এই সব মিথ্যে, যা দেখলি সব মিথ্যে। বলছি এটা কি করে মিথ্যে হলো, আমি নিজে চোখে দেখলাম, আমি তো নিজে চোখে দেখলাম, তাহলে এটা মিথ্যে কি করে হচ্ছে? বলছে সব মিথ্যে, তুই ঘুমিয়ে পড়, যা বলার কালকে বলবো তোকে। তার তো আর ঘুম আসে না, এপাশ ওপাশ এপাশ ওপাশ। আর 3টে তো বেজেই গেছে, ভোর হতে আর কত সময় বাকি। তারপরে যাই হোক আস্তে আস্তে তো দিনের আলো ফুটলো। সে তো আর থাকে, সে তো সকালবেলা উঠে সে আর চাও খাবে না। সে বল, তার এসছে ধুম জ্বর, ধুম জ্বর তার এসছে। এবার বলছে যে, এবার ওর বন্ধু বলছে তুই 2 দিন থেকে যা, তুই এই জ্বর গায়ে নিয়ে কি করে যাবি? বলছে না না, আমি থাকলে আরো অসুস্থ হয়ে যাব, আমি বাড়ি চলে যাব। তা তুই আমাকে ঘটনাটা বল দেখি কি হয়েছে। তা বলছে ঠিক আছে, আমার কাছে না শুনে গোপাল দাদার কাছে শোন। আমি তো সবে 1 বছর হয় এখানে এসেছি, গোপাল দাদা এখানকার অনেক পুরনো বাসিন্দা। এই ঘটনাটা ঘটেছে দাদা বহু বছর আগে, প্রায় 30-40 বছর আগে, মানে 80-র দশকে। তার কাকা শুনেছে, মানে তার কাকা দেখেছে। হ্যাঁ হ্যাঁ, তারও আগে, তার অনেক আগে। হ্যাঁ, তার থেকেও 25-30 বছর আগের ঘটনা। বলছে তখন কি হয়েছিল, তখন একজন ভদ্রলোক সুইসাইড করেছিল। কিন্তু তার, এই যে তুমি একটু আগে বললে, তার কোনো নিশ্চয়ই তার কোনো পারমাণবিক ক্রিয়া হয়নি। ও আর একটা কথা আমি তোমাকে বলতে ভুলে গেছি, সেটাও বলেছিল, একটা নির্দিষ্ট দিনে ওটা দেখা যায়। ওই স্টেশন মাস্টার যে বন্ধু ওই কাকাকে বলেছিল ওই সময় আসতে তোকে একটা জিনিস দেখাবো। এটা রোজ দেখা যায় না, মাসের একটা নির্দিষ্ট দিন, প্রত্যেক মাসে দেখা যায়, কিন্তু একটা নির্দিষ্ট দিনে দেখা যায়। কোন দিনটায়, মানে যেই যে তারিখটাতে ওনার অ্যাক্সিডেন্টটা হয়েছিল, ধরো আমি কথার কথা বলছি, ধরো 25শে মার্চ, 25শে মার্চ অ্যাক্সিডেন্টটা হয়েছিল, আবার 25শে এপ্রিল দেখা যেত, আবার 25শে মে দেখা যেত। মানে ডেটটা
একই থাকতো, ডেটটা একই থাকতো, কিন্তু প্রত্যেক মাসে দেখা যেত ওই একটা দিন করে, এবং সেই বুঝেই আসতে বলেছিল। আমি এটা একটুখানি গুলিয়ে ফেলেছি, ওই রোজ দিন এটা দেখা যেত না। তারপরে বললো যে তাই এনার কেউ সৎকার ঠৎকার করেনি? বলছে কে করবে রে, বা কে করেছে না করেনি তো বহু বছর আগেকার ঘটনা। হ্যাঁ মানে নিশ্চয়ই জানাই হয়নি, নেই তার পরিচয়। না জানাই তো নেই। গোপাল দাদা বলছে যে বাইরে এ লোক আমাদের পরিচিত লোকও না, মানে এখানকার স্থানীয় লোকও না, হয়তো বাইরের কোথাও থেকে এসছে, এসে হয়তো সুইসাইড করেছে। বলছে কিন্তু এ এখনো ঘুরে বেড়ায়, রাত 3টের সময় একটা ট্রেন যায়, তখন যেত রাত 3টের সময় এই ট্রেনটা, মানে যে সময়ে সুইসাইড করেছিল রাত 3টের সময় একটা ট্রেন যেত, দূরপাল্লার ট্রেন, সেই ট্রেনটাতে উনি কাটা পড়েছিলেন মানে সুইসাইড করেছিলেন। এই একটা ঘটনা উনি বলেছিলেন, মানে কিরম সাংঘাতিক। আমার কাকার মুখে, কাকা এখনো বেঁচে আছেন, কাকাই গল্প বলেছিল যে আমার মানে নিজের চোখে দেখা। তারপরে তো এই জ্বর গায়েতেই কলকাতায় চলে এলো, এসে ডাক্তারপত্র দেখিয়ে ঝাড়িয়ে টাড়িয়ে তারপরে কাকা সুস্থ হয়। ওই বন্ধু আর বেশি দিন ওখানে কাজ করেনি ট্রান্সফারের জন্য, কারণ উনিও মানে একটা অস্বস্তিতে ভুগছেন। এরকম একটা দেখা কি হয়তো তুমি দেখলেও না, প্রতি মাসে তুমি দেখলে, কিন্তু তুমি তো দাদা 1 মিনিট, এই বাবা বাবা এই বাবা বাবা দাদা আসুন। এই জল এসছে তো একটু নে না, ওই পাশ দাদা আসুন, ওই পাশ দিয়ে ঘুরে। সরি দাদা, অনেক না না এই মানে একার সংসারে এই হয় মুশকিল। জল দিতে এসছে, জল এসছে, ছেলে শুনতে পাচ্ছে না। তারপরে তো ওই স্টেশন মাস্টারও তারপরে বদলি হয়ে এলেন, বদলি হয়ে অন্য জায়গায় চলে গেলেন। এই হচ্ছে একটা ছোট্ট ঘটনা। আজকে সবই ছোট ছোট ঘটনা কালেক্ট করতে পেরেছি। না না খুব সাংঘাতিক। তবে এইটার সঙ্গে এই রেল লাইনের যে কথাটা হলো, আমি একটা গল্প বলি এখন, যেটা কিন্তু এখনো যারা এই লাইনে যাতায়াত করছে, আমার খুব চেনা জানা জায়গা, তাদের কিন্তু বেশ একটু, তারা হয়তো জানে বা হয়তো অনেকে জানে না। এটাও কিন্তু আমার সুদীপ্তা বোনের কাছ থেকেই শোনা, এবং এটা সাংঘাতিক লেগেছে আমার শুনে। বছরটা হচ্ছে 1998। হ্যাঁ, 1998 এর ঘটনা। তো সুদীপ্তা বোন তার বাবাকে অনেক আগেই হারিয়েছেন, মানে কাকু আগেই চলে গেছেন, যেটা আমাদের খুব দুঃখের বিষয়, কিন্তু খুব দুঃখজনক। তো কাকুর আত্মার শান্তি তো আমরা সবসময় কামনা করব। তো কাকুর এক মামাতো ভাই, মামার বাড়ি বড় কাকুর, এবং মামাতো ভাই যিনি ছোট মামা, মানে ছোট ভাই, তিনি বিয়ে থা করেন। তো আমি তাকে বলবো শিবু কাকু। তো শিবু কাকু ভীষণ ভাবে কিন্তু কাকুর পরিচয় বা পরিবারের যত্ন নিতেন। মানে কিরকম, যে কোনো কিছু প্রয়োজন, ভাগ্নিদের কিছু দরকার, বৌদির কিছু প্রয়োজন, ব্যাংকের কাজ হোক, ডাক্তার দেখানো হোক, যে কোনো কাজে খুব খুব হেল্পফুল। এবং তিনি থাকতেন বেলঘড়িয়াতে। এবারে বেলঘড়িয়াতে থাকতেন, আর এই বোনেরা থাকতো পাইকপাড়াতে। তো উনি দমদমে ট্রেন ধরে আসতেন, এসে বেলঘড়িয়াতে চলে আসতেন। উনি কামারহাটিতে কাজ করতেন।
তো তিনি চলে আসতেন বাড়িতে, এসে এখানের সব যে যা যা প্রয়োজন দাদার সংসারে, দাদার অবর্তমানে দাদার সংসারে যা যা প্রয়োজন সেইগুলো তিনি সপ্তাহে নিয়ম করে 2 দিন আসতেন। তিনি সপ্তাহে নিয়ম করে 2 দিন আসতেন, যে কি দরকার কি না দরকার। তো এবং ওদের কোনো কাজ থাকলে, হয়তো কলেজ স্ট্রিটে যাওয়ার আছে, কোথাও পড়তে যাওয়ার আছে, কি কারোর হয়তো অসুস্থতা চলছে, ডাক্তারখানায় যাওয়ার আছে, তো এইগুলো কাকুকে একটু জানিয়ে দিলে কাকু সেই রকম বুঝে তৈরি হয়ে তিনি আসতেন এবং তিনি তাদেরকে নিয়ে টিয়ে যেতেন, মানে পুরো সুন্দরভাবে তিনি সামলে দিতেন সমস্ত প্রবলেম গুলো। তো এবারে কি হয়েছে যে এই যে সুদীপ্তা বোনের যিনি বড়দিদি, মানে আমাদেরও বোন হলেন, তো তার ছিল ভীষণ এই অ্যাজমার প্রবলেম, খুব হাপের একটা প্রবলেম ছিল। এবং শীতকালে সেটা খুব বেড়ে যেত, ভালো রকমের তাকে ওষুধপত্তি করতে হতো। কিন্তু এই যেই ঘটনাটা বলছি সেটা শীতকালের না, সেটা গরমকালে, মানে সে সময়টা মোট কথা শীত নয়। তো সেই সময়তে কিছু একটু সমস্যা হয়েছে তার, ব্রঙ্কিয়াল কিছু। তো বলা হয়েছে যে কাকু এরকম তো ডাক্তার দেখাতে যেতে হবে। তো কাকু তো যথারীতি চলে এসেছেন কামারহাটিতে তার অফিস, সেখান থেকে তিনি চলে এসেছেন। এসে ভাগ্নিকে না ভাইজিকে ডাক্তার বদ্যি দেখিয়ে টেকিয়ে তিনি আবার বাড়িতে পৌঁছে দিয়েছেন। পৌঁছে দিয়ে কাকু এবারে যখন বেরোচ্ছেন তখন অনেকটা রাত হয়ে গেছে, মানে প্রায় 8:30 বেজে গেছে। এবারে 8:30, হ্যাঁ, উনি যখন পাইকপাড়া থেকে বেরোচ্ছেন তখন প্রায় 8:30 বেজে গেছে। তখন তো যিনি বৌদি তিনি বলছেন যে তুমি তাড়াতাড়ি বেরিয়ে যাও ভাই, কারণ তোমার তো যেতে একটু সময় লাগবে। তো উনি তো বেরিয়ে চলে গেছেন, বলে হ্যাঁ হ্যাঁ বৌদি যাচ্ছি করে তিনি চলে গেছেন। এবারে পরের বার তিনি যখন আবার এসেছেন তখন এসে গল্প করছেন এই সুদীপ্তা বোনদের কাছে, ভাইজিদের কাছে, জানিস সেদিন কি হয়েছে? কি হয়েছে কাকু? বলছে সে এক বিশাল কাণ্ড হয়েছে, আমি তোদের বাড়ি থেকে বেরিয়ে গেলাম তারপরে হলো। বলে ওমা কি হয়েছে বলো। বলে আমি তো তোর দমদমে গেলাম, দমদম থেকে এবারে বেলঘড়িয়ার ট্রেন ধরবো, একটা স্টপ চলে যাব। বলে গিয়ে কি হলো, গাড়িটা গিয়ে মাঝ পথে হঠাৎ দাঁড়িয়ে গেল। কিছু একটা সিগন্যালের প্রবলেম কি প্রবলেম কেউ কিছু বলতে পারছে না। গাড়িটা দাঁড়িয়ে গেল অনেকক্ষণ দাঁড়িয়ে গেল, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে গাড়ি দাঁড়িয়ে আছে। এবং গাড়িটা যেরকম জায়গাতে দাঁড়িয়ে আছে তার এদিকেও ঘন জঙ্গলের মতো, এই পাশেও ঘন জঙ্গলের মতো, দুদিকে গভীর গাছ, অন্ধকার, সেরকম একটা জায়গাতে গাড়িটা দাঁড়িয়ে গেছে। প্রায় 1 ঘন্টা গাড়ি দাঁড়িয়ে আছে। এবারে কি করবে? আমরা এরকম খুব ফেস করি, যারা ট্রেনের নিত্যযাত্রী আমরা ফেস করি যে এরকম, মানে হ্যাঁ, রাত্রিবেলা যখন ট্রেন মাঝে দাঁড়িয়ে পড়লে না, তাই কিন্তু থাকে একদম সেরকম জায়গাতে। আর ও তখন আমরা কি করি, একটুখানি লাফিয়ে পড়ে হেঁটে স্টেশনের দিকে যেতে চেষ্টা করি। তো সেরকম ভাবে কিছু লোক তো ধুপধাপ লাফিয়ে পড়ছেন। এবারে কাকু তো ভাবছেন যে আমি কি নামবো না। তখন বাকিরা বলছে দাদা রাত হয়ে গেছে, কতক্ষণ বা বসে থাকবেন আপনি, একা বা থাকবেনই কেন কামরাতে, আমরা সবাই তো নেমে পড়ছি, চলুন হেঁটে আমরা বেলঘড়িয়া স্টেশনের দিকে চলে যাব। এই লাইন ধরে হেঁটে চলে যাব। তো এটা নিত্যযাত্রীদের কাছে নতুন কিছু নয়, আমাদের মাঝে মাঝেই এরকম, না কোনো ব্যাপার না, এরকম হাঁটতে হয় মাঝে মাঝেই। কষ্ট যেটা হয় যে ওই পুরো রেলওয়ে ট্র্যাকটার মধ্যে এরকম বড় বড় পাথর থাকে, এই পাথর
পাথরগুলোতে যে পা যখন পড়ে বড় কষ্ট হয়। আর আমার মতো যাদের হাড়গোড়ের সমস্যা তাদের তো খুব কষ্ট হয়, মানে ওই এক একটা পা পড়ে আর যেন কোমরে গিয়ে হিট করে একদম, খুব কষ্ট হয়, খুব কষ্ট হয়। আর আমি তো অতটা উঁচু থেকে লাফিয়ে পড়তেও পারি না, মানে আমাকে রীতিমতো মাটিতে বসে গিয়ে এরকম করে বা কারুর সাহায্য নিয়ে নামতে হয়, খুব কষ্ট হয়। তো আমার না, কাকুও যার তো জন্য বিশ্বাস নেবেছেন। করো দাদা, যতই সবাই বলুক ট্রেন জার্নি আরামের, আমি একদম ট্রেন জার্নিটাকে দু চোখে দেখতে পারি না। না আমাদের মানে তো অপশন নেই গো, আমাদের তো তোমাদের তো যেতেই অপশন হবে, নেই, আমার এর থেকে মনে হয় আমার অপশন বেঁচে নেই, থাকবা। সত্যি আমাদের যেতেই হবে। আর ওই মাঝ পথে যদি আটকে গেল, কোনো খালের ওপর দাঁড়িয়ে গেল, তখন তো সর্বনাশ, আমাদের হামেশাই হয় এরকম। আমার কর্তার তো সেই বাগনান ছাড়িয়ে কুলগাছিয়াতে অফিস, তাহলে সে তো ট্রেন কি ছাড়া সাংঘাতিক, কিছু কোনো করার নেই, ট্রেন নেই। লাইন। এই যারা আমরা ট্রেনের নিত্যযাত্রী, আমরা জানিয়ে যন্ত্রণাটা কি। তো সেদিনকে কাকু পড়ে গেছেন সেরকম একটা অবস্থাতে। তো কাকু তো দেখছেন যে সবাই নেমে যাচ্ছে, কাকু বললে আমিও নেমে পড়লাম। নেমে পড়ে এখন সেই পথ দিয়ে যাবেন যখন ওনারা যাচ্ছেন, এবারে কি হচ্ছে, ট্রেনের আলোটা তো জ্বলছে, এবং আলোটা যখন জ্বলছে অনেকটা জায়গা কিন্তু বেশ আলোকিত, একটা টর্চের মতো, হ্যাঁ একটা টর্চের মতো, হ্যাঁ একটা, আরে এবং বেশ জোরালো তীব্র আলো, ট্রেনের আলো। তো অনেকটা পথ অব্দি আলো দেখা যাচ্ছে, মানে পথটা দেখা যাচ্ছে। কাকু বলছেন আমি তো হাঁটছি, আর আমি তো একা হাঁটছি না, পুরো প্রায় ট্রেনের সমস্ত যাত্রী নেমে গেছে। বলছে আমার আগে ৬-৭ জন যাচ্ছে, আমার পাশে এদিকে হয়তো ২ জন, ওদিকে হয়তো ১ জন, পিছে আরো হয়তো জনা ৫-৬ আমার পিছে আসছে। মোট কথা আমি একা নই, মোট কথা আমি একা নই, আমি রাস্তা ধরে, আমি ট্রেনের ট্র্যাক ধরে হাঁটছি, ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। এইবারে বলছে হঠাৎ আমি শুনছি টুপটাপ 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 করে কি পড়ছে, বলে এবারে গিয়ে দেখছি কাকু দেখছেন যে এত বড় বড় সেই যে পাথরগুলো, নুড়ি পাথর, যেগুলো বললাম না রেলের ট্র্যাকে থাকে, বলছে একটা পাথর, হ্যাঁ বলে কিছু পাথর ডান দিক থেকে ছুড়ে আসছে, কিছু পাথর বাঁ দিক দিয়ে ছুড়ে আসছে, মানে কেউ বা কারা যেন পাথর ছুঁড়ে ছুঁড়ে মারছে সেই যাত্রীদেরকে। এবারে কাকু না ভাবছেন কি, যে এখানে এখন ওই এইরকম জায়গাতে না এরকম বসতি থাকে নিচে, ওই গাছের ফাঁকে ফাঁকে দেখা যায় না, কিন্তু একটু ঢাল নিচে নেমে গেলে ওখানে বসতি থাকে, ঝুপড়ি ঝুপড়ি থাকে। এবং অনেক সময় আমরা তো জানি যে ওরা অনেক সময় না ওয়াশরুম হিসেবে রেলওয়ে ট্র্যাক গুলোকে ব্যবহার করে, যে ওখানে এসে ওরা ওখানে পটি টটি করে। তো কাকু ভাবছেন এরকম বোধহয় কিছু ছেলেপুলের দল এসেছে, আমরা যাচ্ছি বলে ওদের অস্বস্তি হচ্ছে, ওরা আমাদেরকে ঢিল মেরে মেরে ঢিল ছুটছে, সরানোর চেষ্টা করছে আমাদেরকে। কাকু না তখন একটু বিরক্ত হয়ে গিয়ে বলছে এই থাম, আমাদের গায়ে লেগে যাবে না, যদি গায়ে লেগে যায় কি বিপদ হবে। বলছে সঙ্গে সঙ্গে একজন ভদ্রলোক বলছে দাদা চুপ 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 চুপ, কথা বলবেন না। দু তিনজন মিলে না বলছে চুপ চুপ চুপ, কথা বলবেন না। বলছে ওমা কথা কেন বলবো না। তখন একজন এসে বলছে আপনি কি প্রথমবার? বলছে প্রথমবার? কি প্রথমবার? বলছে এই যে রেল ট্র্যাক দিয়ে, বলে আমি রেল ট্র্যাক দিয়ে আগেও হেঁটেছি, কারণ কাকুও ট্রেনে যাতায়াত করতেন। বলে হ্যাঁ এই যে এই পথটা, এই দমদম টু বেলঘরিয়া এই রাস্তাটাই আমি প্রথম যাচ্ছি ট্রেন থেকে নেমে। হ্যাঁ এর আগে আমি ট্রেন থেকে নেমে এই জায়গাটা যাইনি, অন্য জায়গাতে গেছি। তখন বলছে ও আচ্ছা আচ্ছা, বলে চুপ চুপ, আর কোনো কথা বলবেন না, আপনি চলুন। বলছে আরে আমি না বললে ঢিল এসে লাগবে তো, যদি মাথা টাথা ফেটে যায়। বলছে কোন
ঢিল আপনার গায়ে লাগবে না। লাগবে না? আপনার মনে না, বলছে আপনার মনে হবে আপনার গায়ে লাগবে, কিন্তু আপনার লাগবে না। আপনি শুধু চুপ থাকুন, কোনো কথা বলবেন না, আপনি আমাদের সঙ্গে আসুন, চটপট আসুন। এবারে তো সবাই একটু দ্রুত পায়ে চলছে, কাকুও তাদের সঙ্গে দ্রুত পায়ে চলে চলে গিয়ে তো স্টেশনে গিয়ে পৌঁছেছেন। এইবারে এই লোকগুলো বলছে, বলে যারা ওই যে কাটা পড়ে ট্রেনে তারা পাথর ছোড়ে। চিন্তা করো, চিন্তা করো। বলছে যে কিন্তু অদ্ভুত, বলে একটা পাথরও কারুর গায়ে লাগে না, বলে একটা পাথরও কারুর গায়ে লাগে না। বলে মনে হবে আপনার পিঠে এসে পড়ছে, মনে হবে আপনার মাথায় এসে লাগবে, কিন্তু দেখবেন আপনার গায়ে একটা পাথরও লাগবে না। বললো সত্যি সত্যি, বলে আমার মনে হচ্ছে বোধহয় এই লাগলো, মানে এই লেগে গেল, কিন্তু পাথরটা লাগলো না। বলে একদম পিঠ ঘেঁষে এসে পড়ছে, কিন্তু পাথর লাগছে না গায়ে। বললো কারুর গায়ে পাথর লাগে না। বললো ওরা ওগুলো যাত্রীদেরকে ভয় দেখায় বা তাদের সঙ্গে মজা করে। বললো যারা ট্রেনে সব কাটা পড়েছে তারা ওরকম বড় বড় পাথর ছোড়ে। ভবিষ্যতে কোনো দিন আপনি কথা বলবেন না, শুধু চুপ করে চলে যাবেন, কিন্তু কোনোদিন আপনার গায়ে কোনো পাথর লাগবে না, মাথা ফাটবে না, আপনি আহত হবেন না। বলে আমরা এখানে গিয়ে গিয়ে অভ্যস্ত। বলে আপনাকে আজকে শিখিয়ে দিলাম, আপনি ভবিষ্যতে যদি কখনো এই লাইন পার হন একদম চুপ করে পেরিয়ে যাবেন, যতই পাথর পড়ুক আপনার কোনো ক্ষতি হবে না। বলে ওরা ওরকম ভাবে ডেলি প্যাসেঞ্জার বলে ওনারা জানেন, কিন্তু নতুন কেউ হলে তো ভয় পাওয়া স্বাভাবিক। একদম। এবং সবচেয়ে বড় কথা, এরকম ভাবে ঢিল আসছে, তুমি বলো 1998 কি এমন আগের, কি এমন আগের, এবং আজও হয়তো সেটা হয়, মানে ঠিক আমরা জানি না, কিন্তু আজও হয়তো সেটা হয়। এবারে অনেক প্রয়োজনেই তো, মানে যদিও আমার পথটা উল্টো দিক, দমদম থেকে আমি মানে আমি অন্য দিকটাতে যাই, বেলঘড়িয়ার দিকটা তো মেন লাইনের দিকে আমি যাই না, আমি কড লাইনের যাত্রী। কিন্তু কখনো কখনো আমাদের ট্রেনিং ফেনিং পড়ে, এই ইলেকশনের ট্রেনিং বা আমাদের টিচার্স ট্রেনিং আমাদের যেতে হয়, ব্যারাকপুরে পড়ে আমাদের যেতে হয়, ব্যারাকপুরে আমাদের মাঝে মাঝেই যেতে হয়। তখন ওই যে ওই ডিআই অফিসও আমাদের ব্যারাকপুরে, তো ওই বেলঘড়িয়ার ওদিকে, এবং আমার অনেক সহকর্মী বেলঘড়িয়ার কাছাকাছি থাকেন। আমার এক খুব, মানে আমার ছোট বোনের মতো আমার এক সহকর্মী আছে, তো সে থাকে বেলঘড়িয়াতে। তো আমি না, মানে আমার আসলে পরিচিত রাস্তাতে এই ঘটনা, এটা শুনে এমন কিছু বছর আগেও না, এমন কিছু বছর আগের ঘটনা না, আমি শুনে না, মানে আমি সুদীপ্তা আমাকে ভয়েস করে পাঠিয়েছে, কিন্তু ওর ভয়েসটাই আমি যখন শুনছি আজ সর্বনাশ, কি কাণ্ড। বলে তারা নাকি এরকম ইট, মানে এরকম এই ডেলাগুলো ছুঁড়ে ছুঁড়ে মারে, কিন্তু মানে কাউকে আহত করে না, গায়ে লাগে। এটাও কি অদ্ভুত, দেখো মানে ছুঁড়ে মারছে অথচ গায়ে লাগছে না, ছুঁড়ে মারছে অথচ গায়ে লাগছে না। তো মানে ব্যাখ্যার বাইরে একদম, মানে তোমার এই গল্পটার সঙ্গে এই ঘটনাটা এত, মানে একটা সূত্র এসে গেল এমন সুন্দর, যে আমি সেই জন্য আজকে এই গল্পটা শেয়ার করলাম তোমাদের সাথে। কি অদ্ভুত ঘটনা, সাংঘাতিক ঘটনা। মানে এটাও তুমি একদম ঠিক কথা বলেছো, হয়তো এখনো হয়। হ্যাঁ হ্যাঁ, হয়তো এখনো হয়, এখন হয়তো ওই পরিস্থিতিতে যারা পড়েন তারা জানেন। আসলে হ্যাঁ, আর আসলে আমরা যারা যাতায়াত করি তাদের না অনেক কিছুই আমাদের পরিচিত, মানে অনেক কিছু গা সওয়া, অনেক কিছু পরিচিত। বা অনেক সময়তে হয় যারা হয়তো ব্যবসায়ী, খুব ভোর রাত্রিরে যারা ওঠেন,
বা হয়তো রাত্রিরে যাদেরকে ট্রাভেল করতে হয় এক জায়গা থেকে আরেক জায়গাতে, তারা অনেক সময়তেই মানে বিশেষ বিশেষ রাস্তায় অনেক কিছু তারা দেখেন যেগুলো তারা কিন্তু খুব একটা আলোচনা করেন না, যে পাছে মানুষ ভয় পায় শুধু শুধু। আর ভয়ের থেকেও যেটা খারাপ লাগে সেটা হচ্ছে অবিশ্বাস। ভয়ের থেকেও খারাপ ওইটা লাগে যে আমি বললাম বিশ্বাস করে, কিন্তু আমাকে কেউ অবিশ্বাস করলো, আমার ঘটনাটাকে কেউ একদম মানে খেলো করে দিল আমার কথাটাকে, সেটা খুব কিন্তু মর্মান্তিক। সেই জন্য অনেকেই আছেন, খুব আত্মসম্মানেও লাগে তখন, খুব আত্মসম্মানে খুব লাগে যে আমি বললাম মানে সত্যি ঘটেছে, কিন্তু এই জন্য না এইসব ঠিকঠাক মতো গ্যাদারিং ছাড়া এই সমস্ত প্রসঙ্গ আমিও তুলি না, বলা যায় না, বলা যায় না। আর এই যে মানে এই ব্যঙ্গোক্তি এটা ওটা, এ বাবা ওই তাহলে তোকে ওই ভূতে ধরবে দেখবি, আমার না এগুলোতে খুব মানে নিজেকে কেলো লাগে গো। আমিও না না সত্যি জন্য কোনো সেই রকম ধর, হ্যাঁ একদম, আমি যখন এই গ্রুপটা খুলি তখন না আমি এটাকে প্রথমে তো জেনারেল ওপেন ছিল যে কেউ দেখতে পেত, তারপরে আমি আমার এক বোনের পরামর্শে এটাকে ক্লোজ গ্রুপ করে দিলাম, যে যারা মেম্বার হবে তারাই একমাত্র দেখতে পাবে। কারণ আমরা যারা বিশ্বাস করি এই বিষয়গুলোতে তারাই জয়েন করবেন, এবং তারা এখানে সমমনস্ক মানুষ পাবেন। কিন্তু বাইরের যে কেউ যদি এটা দেখেন, উল্টো পাল্টা কোনো মন্তব্য আসবে, যদিও ইউটিউবে সেগুলো আসতে পারে, যদিও এখনো অব্দি আমি কিন্তু পাইনি। একদম তুমি এইটা খুব একটা মানে একটা নিজেদের একটা এর মধ্যে রেখেছো বলে দাদা, কিন্তু অনেক আমি গ্রুপে দেখেছি যারা পাবলিকলি ছড়িয়ে দিয়েছে না, অনেক আজে বাজে মন্তব্য আসে, ভীষণ বাজে মন্তব্য আসে, এবং আমি তাদের জন্য আমি এমনি আমাকে যখন মানে প্রথম যখন গ্রুপটা খোলা, একজন দুজন সদস্য আমাকে জিজ্ঞেস করেছিলেন যে গ্রুপের নিয়ম কি, তো আমি একটা বলেছিলাম, এক নিয়ম হচ্ছে এখানে আমরা বানানো গল্প কিছু বলবো না, আমরা যেটাকে সত্য বলে জানি সেই গল্পগুলোই আমরা করব। আর তার থেকেও বড় নিয়ম হচ্ছে, হ্যাঁ দুটো বলি তাই হোক, আর আরেকটি যেটা এর থেকেও বড় নিয়ম, সে নিয়মটা হচ্ছে কেউ কাউকে কটু মন্তব্য করব না। আমার যদি ভালো না লাগে কারুর গল্প বলা, আমি দেখবো না, আমি চলে যাব সোয়াইপ করে, আমি দেখবো না, কিন্তু আমি কাউকে কখনো কোনো খারাপ মন্তব্য করব না বা অবিশ্বাস আমি প্রকাশ করব না, তাতে কিন্তু মানুষের খুব কষ্ট হয়। কাউকে আমরা আঘাত করব না, হ্যাঁ আমরা আঘাত করব না কাউকে, একদম ঠিক কথা, একদম ঠিক। আঘাত করাটা ভীষণ খারাপ। তুমি যেহেতু অ্যাডমিন, সেহেতু মানে এই যে তুমি বলে দিয়েছো কথাটা, এটা খুব একদম ঠিকঠাক হয়েছে, যে এবং এটা একটা যে পরিবার, এই পরিবারের মধ্যে একটা ভাঙন সৃষ্টি হয়ে যাবে। ঠিক কথা, এবং যেখানে এখানে আমরা সবাই যারা হয়তো খুব মানে কষ্ট পান যে বিশ্বাস করছে না বাইরে অনেকে, এখানে বলে তারা আরাম পান, যে এখানে লোকেরা তো তাকে অবিশ্বাস করে না, তারা বিশ্বাস করে। তো এই যে আমাকে কেউ বিশ্বাস করে, আছে যে মানে যেগুলো দেখবে মানে বললে হালকা হওয়া যায়, কিন্তু বলবো কোথায়, যেখানে তুমি বলবে সেখানে তারা ব্যঙ্গোক্তি করবে, ব্যঙ্গোক্তি করবে, তো সে না বলা যায় না। সেই জন্য আমি এরকমই ওই প্ল্যাটফর্মটা চেয়েছিলাম যেখানে সবাই নির্দ্বিধায় নিজের কথা বলতে পারে, কেউ জাজ করবে না, কেউ তাকে সন্দেহের আঙুলে করবে না, সবার প্রেজেন্টেশন ভালো নাও লাগতে পারে, তাতে ওই এপিসোডটা বাদ দাও, পরেরটা দেখো, অনেক তো আছে, পরেরটা দেখো, না হয় সবটাই তো সবাই ভালো লাগতে হবে, কিচ্ছু নেই, বাধ্যবাধকতার বাঁধনে তো কোনো বাধা হয়নি যে দেখতেই হবে, তাহলে দেখতেই হবে, একটা আমাদের প্রাণ খুলে কথা বলার জায়গা, আনন্দের জায়গা, সেটা যাতে নষ্ট না হয়। আমি সেটাই বলেছিলাম যে আমি একটা খুব সত্যি কথা বলি, এটা আমার ভাইও বলে
আমিও বলি এবং আমাদের পরিবারের সবাই বলে, সোনালি টোনালি সবাই বলে তুমি হচ্ছ একজন ভীষণ ভালো, যেমন কত্থক ঠাকুর সেই রকম না, এটা মানে এটা ভেতর থেকে বলছি আমি, এটা কোনো মানে তোমাকে সন্তুষ্ট করার জন্য বলছি না, মানে তুমি হচ্ছে এগুলো ইনবর্ন ক্ষমতা, এটা তোমার তোমার আমার ভাইয়েরও কিছুটা আছে, আমার ভাইও তোমার, আমি তো বলি যে আমার ভাই আর তুমি অনেকটা এক, মানে হ্যাঁ, তোমাদের না দীপ তো খুব সুন্দর কথা বলে। হ্যাঁ ওই তোমার মতোই, আমি বলি আমার মাই তো বলে যে আমার জমজ ছেলে মনে হয়, আমার মা নিজেই বলেন। তাই এই এই তোমাদের যে ক্ষমতাটা আছে, ধরো এই যে তুমি এত সুন্দর ফেসবুকে এই যে কাকু কাকিমাকে নিয়ে লেখো বা যে কোনো প্রকৃতি বিষয়ক নিয়ে লেখো, যে এই স্কুলে আমি বসে আছি জানলা দিয়ে তাকিয়ে আছি, তুমি এত সুন্দর কানেক্ট করো জিনিসগুলো। এবার দেখো সেই ক্ষমতাটা তো আমাদের নেই, সবার থাকে না, এটা সবার থাকা, এগুলো ইনবর্ন, এটা ভেতরের জিনিস। তা আমরা স্টোরি টেলারও না, আমরা কেউ অত ভালো, মানে এর মধ্যে অনেকেই আছেন যে ভালো গল্প বলেন, আমিই তো, মানে আমি যেটা বলি ক্যাজুয়ালি আমি এখানে প্রেজেন্ট করি, আমি কিন্তু ভালো স্টোরি টেলার না, কিন্তু আমি ভালোবাসি যেহেতু আমার পরিবারকে, বা বিশেষ করে মানে তুমি তো আমার মানে ভীষণ মানে কাছের মানুষ, যার জন্য আমি দাদা হিসেবেই আমি তোমাকে ভীষণ ভালোবাসি, যার জন্য আমি ভাবি যে দাদার জায়গায় আমি যেভাবে হোক বলি, সেখানে মানে কেউই কিচ্ছু বলবে না, আমার মাথার উপরে ওই যে আছে বসে দাদা, আমি এই জন্য বলি দাদা তুমি থাকবে তবে আমি আসবো, কারণ আমি একটু এই দেখলে মাঝে কি টিপে দিলাম, গেল সব আউট হয়ে, আবার আবার আমি কিন্তু এখনো আমি অর্ধেক রয়েছি, তুমি কি পুরো না না, তুমি তোমাকে পুরো আমরা না তোমাকে না না তোমাকে পুরো দেখতে ও পাচ্ছি, আমি আমি কিন্তু কিন্তু এখন পুরো দেখতে পাচ্ছি। আমি শুধু এখন ওই স্কন্দ কাটার মতোই আমি নিজেকে দেখছি, না না, তার মানে আমি কিন্তু তোমাকে ও আমি তোমাকে দেখতে পাচ্ছি ভালো মতো। ওই যে আমার ওই যে জলের দাদা এসেছিল, উঠে পড়েছিলাম, তখন কি একটা টেপা হয়ে গেছে, কাজেই মানে মানে আমি হচ্ছি তোমার পরিবারের এরম আনাড়ি সদস্য, কাজে এরম আনাড়ি সদস্যদেরও তো ইচ্ছে করে বলো কিছু না, বলতে। নিশ্চয়ই নিশ্চয়ই, কেন করবে না, আর আমরা তো চাই, আর কি ভালো ভালো ভাই বোন দাদা দিদি সব আমি পেয়েছি এখানে এসে, আমি কি বলবো, কি ভালো, কি মানে মায়ের মতো দিদিরা, মানে তারা যে কি ভালোবাসে, বোনেরা কি ভালোবাসে, মানে ভাইয়েরা, বন্ধু, মানে আমার পুরো পরিপূর্ণ হয়ে গেছে এখানে না সত্যি দাদা, সব আমাদের পরিবারটা অভাবগুলো। খুব খুব ভালো পরিবারটা হয়েছে, তবে এটার পুরো ক্রেডিট তোমার, মানে একবার পরিবারটা যে বলে না পরিবারের বড়দাদা, মানে তোমার দিদিরা থাকলেও বা কি, মানে বড়দাদা যেমন পুরো জয়েন্ট ফ্যামিলিটাকে বেঁধে রাখে, সেই ক্ষমতা তোমার আছে, এটা বলতেই হবে। না মানে গো, কেউ সত্যি কোনো সত্যি অন্যায় তোমরা করলে, এত বাজে মন্তব্য করলে, এই এটা কেন করছো, এটা এটা ও হার্ট হবে, ও এ হবে, মানে এই এই শাসনটা তোমার আছে বলেই আমরা ঠিক আছি। না না, একদম কাউকে হার্ট করা যাবে না, এটা আমার ঠিক জীবনের ঠিক একদম মানে ঠিক কথা। কাউকে হার্ট করা যাবে না, আমার সঙ্গে মিলতে পারে না মিলতে পারে, কিন্তু কাউকে আঘাত করার আমার ঠিক কথা, এখতিয়ারে পড়ে না, একদম একদম। কাজেই সেইটা চলবে না, সেটা আমি সবসময় বলি। তো আজকে আমরা কিন্তু প্রায় 11টা বাজিয়ে দিয়েছি দুজন মিলে। হ্যাঁ হ্যাঁ পৌনে, কেন বলো তো, দুজনেই, এই তুমি আমি সোনালি, এই তিনজন হচ্ছে গজালি পাবলিক, এই ওরে গজালি বাবা, ওই গজালি মানে পাবলিকরা আসলেই, দাদা তুমি আবার আমাকে একদম ডাকো যে ঘড়ি দীপান্বিতা এসো, এসে পুরো গজালি পাবলিক আসলেই মুশকিল। আমি আমি এখন দেখছি আমার এখনো দুটো গল্প বাকি, থাক ওটা আবার পরের লাইভে। আচ্ছা ঠিক আছে, তাহলে পরের লাইভে আমরা হ্যাঁ দীপান্বিতার দুটো গল্প শুনবো। হ্যাঁ আজকে কেন করছি, কারণ আমাদের এরা সমস্ত সবাই খেতে টেতে যাবে,
মানে না, নইলে তাই তো বলবে 11 এই আমাদের ভাই বোনরা পিটবে। সবাইকে আটকে রেখেছে। হ্যাঁ দাদা, একদম আমাদের পিটবে গো, আমাদের পিঠ আমাদের বাঁচানোর জন্যই যত আমাদের শেষ করতে হ্যাঁ হবে। আমাদের দাদারা, জামাইরা, ভাগ্নেরা, ভাইপো ভাইজিরা যারা সব রয়েছে তারা বলবে যে এদের পাল্লায় পড়ে একদম। আমাদের মা বাবারা সমস্ত দেখো সব উল্টোপাল্টা হয়ে গেল, খিদে পাচ্ছে খেতে দিচ্ছে না। সেই জন্য আজকের মতো আমরা একদম তোমাদের কাছ থেকে বিদায় নেব। একদম। তোমরা সবাই খুব অনেক ভালো হ্যাঁ থেকো। হ্যাঁ হলো, অনেক প্রচন্ড হ্যাঁ হ্যাঁ হলো। হ্যাঁ হলো, যদিও আমাদের চারিদিকে এখন ঘুটঘুটে অন্ধকার, কিন্তু কিন্তু তার মধ্যেও তার মধ্যেও আলোটাকে একদম বজায় রাখতেই হবে, দাদা বিশ্বাস আলোটাকে করো, বজায় রাখতেই হবে। অনেকদিন বাদে হাসলাম, সত্যি কথা গো, আমাদের হাসিটা অনেক চলেই গেছে এখন, সত্যি মানে এই ঘটনাতে না, মানে বহুদিন আমাদের বাদে আবার আজকে হাসিটা চলেই হাসলাম। গেছে। ঠিক ঠিক কথা, কিন্তু অন্ধকারকে যেমন আলো দিয়ে জয় করতে হয়, একদম আমরাও কিন্তু আমাদের আমাদের হাসি দিয়ে, আনন্দ দিয়ে অবশ্যই আমরা এর প্রতিকার দেখেই ছাড়বো এবং আমরা প্রতিবাদ করব। আমরা আর কি করে দাদা এই হাসি শক্তিকে আনন্দ না থাকলে আমরা নতুন না ভাবে শক্তিও থাকলে পাবো না। শক্তি পাবো না। কাজে এইটা আমাদের একদম একটা ওষুধ, আমাদের শক্তি ওষুধ, সঞ্চারের একটা একদম ওষুধ। একদম ওষুধ। তো ঠিক সেই জন্য তোমরা সবাই আনন্দে থেকো, কষ্টের মধ্যেও আনন্দ করে থাকার চেষ্টা করো, আর সকলকে ঠাকুর রক্ষা করুক, আগলে রাখুক, এই প্রার্থনা করব। আবার দেখা হবে গল্প হলেও একদম সত্যির কোনো একটি গল্প পর্বে, হলেও সত্যির কোনো একটা পর্বে। আর কোনো তারপরে একটা তো পর্বে। আমি তো সব সময় প্রতি পর্বতে তো আমি, তুমি দেখছো তো আমার 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 জল দুধ আমার অনেক কিছুর ব্যাপার রয়েছে, যার জন্য আমি না দাদা অনেক সময় সংসারের লাইভে আসতেও পারি না দাদা, না না যার জন্য সংসারের সব কাজ সামলেই তো আসা, তো আমরা বুঝি। কিন্তু আমি প্রত্যেকটা লাইভ দেখি কখন না সে রাত তো 1টার আমি পরে। জানি, সে তো আমি জানি। বা যদি কোনো তো নতুন আজকে গান তুলি আমি সবার আগে পাঠাই দাদাকে। একদম আমি শুনি, সব দীপান্বিতার গান আমি পেয়ে যাই। তবে আজকের ঠিক মতো আছে, আমাদেরকে বিদায় দাও, একদম তোমরা খুব একদম ভালো থেকো, সুস্থ থেকো, সবচেয়ে বড় ঠিক কথা। আর ঠিক আজকে তো আমার পুরো গল্পের সৌজন্যে ছিল আমার সুদীপ্তা বোন। তো সুদীপ্তা বোন হ্যাঁ নিজে এখানে শুনেছে, আমি আমি সবার না স্ক্রোল হয়ে যাচ্ছে, আর আমি একটু দূরত্বে বসেছি বলে সবার মন্তব্য আমি দেখতে পাচ্ছি না। আমি এখন দেখবো, ফিনিশ করে নিয়ে আমি প্রত্যেকে আর দেখবো কে কি আর বলেছেন। আমাকে তো দাদা বকাই দিল যে একদম এখন আর তোমার কিছু করতে হবে না, এখন কিছু আবার আবার পড়তে গেলে আবার আমি হারিয়ে যাব। দাদা আবার বুঝে হারিয়ে গেছে আমার যাবে। একদম, যে আমার এই আনারি বোনকে যদি আমি এই পারমিশন দিই 14 বার আমাকে ইনভিটেশন পাঠাতে হবে। ওই জন্য আমার ছেলেও বলে গেছে মামা যেভাবে বলেছে তুমি সেভাবে করো, চুপচাপ বলে যাও। ওই জন্য আমিও সব তাহলে পরে দেখবো দাদার মতো করে, একদম আমি আমি তারপরে তোমাদের উত্তর দেব। সব মতামত দেখবো, তারপর সবাইকে উত্তর দেব। আর আজকের বিশেষ ধন্যবাদটা সুদীপ্তা বোনের পাওনা, একদম কারণ আমি যতগুলো গল্প বলেছি সব ও আমার ঝুলি পূর্ণ করে দিয়েছে বলে বলেছি। তাহলে আজকে আমাদেরকে বিদায় দাও, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর বৌদিকে শুভরাত্রি। বলে দেবে দারুণ হয়েছে গল্প, একদম বলে দেব। আর আর শুভরাত্রি। তুমি আরেকদিন চেষ্টা করবে বৌদিকে আবার আরেকবার আনা। নিশ্চয়। শুভরাত্রি।